ওরা ওই যে যেটা বললো যে এই হয়তো এই 7 তারিখের মধ্যে কিংবা সর্বোচ্চ 10 তারিখের মধ্যে ওই সি ট্রাক চালু হবে এবং এটা ওই বারবেরিয়া থেকে, এবং এটা দ্রুত গতির সি ট্রাক, এবং এটাতে ওই যাত্রী বেশি যেতে পারবে, কিন্তু ওই যে গাড়ির পরিবহন ক্ষমতা সীমিত, চারটা না কয়টা মাত্র গাড়ি যেতে পারবে। হ্যাঁ, আপনি বলেন। জি, এরপরে আমি আভ্যন্তরীণ রাস্তাঘাটের বিষয়ে বলবো একটু প্রশস্তকরণ করার জন্য, যেহেতু এখন সিটে আমাদের এর কারণে বড় লরি আসতেছে, গাড়ি ঘোড়া আসতেছে। এরপরে আপনার আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখছি, ইদানিং সন্দ্বীপে খুব আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, চুরি ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ হচ্ছে। এজন্য পুলিশ ফাঁড়ি আরো যাতে, এখানে এসপি মহোদয় আছেন, যাতে বিভিন্ন স্পটে পুলিশ ফাঁড়ি দিয়ে যে অপরাধ থেকে, বিশেষ করে মাদকের যে একটা সরাসরি চলছে, সেই মাদক মুক্ত যাতে করা যায় এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ করার জন্য অনুরোধ করব। এবং উড়িচ্ছরে নদী ভাঙ্গন, সেখানে আগের যে উড়িচ্ছর ছিল এখন অনেক ছোট হয়ে গেছে, সেখানে নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গনকে কিভাবে ব্লক দিয়ে এটাকে রোধ করা যায়, এজন্য মাননীয় উপদেষ্টা এই সকল বিষয়গুলো যদি দেখেন, ওখানে কোনো ক্লিনিক নেই, মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে না, এমন এমপিভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তো মাননীয় উপদেষ্টার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনি সন্দ্বীপের গর্ব, আপনি সন্দ্বীপের জন্য অনেক কিছু করেছেন, আশা করি আপনি আগামী তো ইনশাল্লাহ পারবেন। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হোসেন, উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি স্যারের মাধ্যমে একটা জিনিস অবগত করতে চাচ্ছি। সন্দ্বীপের মধ্যে একটি মাত্র সরকারি কলেজ আছে, কিন্তু এই সরকারি কলেজ আজকে অনেকদিন পর্যন্ত শিক্ষক স্বল্পতায় ভুগছে। সরকারি কলেজটার মধ্যে এতদিন ধরে ভালো একজন অধ্যক্ষ ছিলেন না, ইতিমধ্যে আমরা একটা ভালো অধ্যক্ষ পেয়েছি, যার কল্যাণে কলেজ মোটামুটি ভালো শিক্ষার মান পেতে যাচ্ছে, কিন্তু শিক্ষক স্বল্পতার কারণে যে সমস্যাটা সেটা উনি ধরে রাখতে পারছে না। তাই আপনার মাধ্যমে আমি এই কলেজে কিভাবে শিক্ষকের পরিপূর্ণতা আনা যায় সেই ব্যাপারে আপনার মাধ্যমে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনোদ অনুরোধ করছি। দ্বিতীয়ত হচ্ছে গাছড়া হসপিটালে আমি গত মাসে গিয়েছিলাম, ওখানে যেটি একটা হসপিটাল যেটি অত্যন্ত প্রয়োজন, যে ক্লিনিক, ওনাদের কোনো তৃতীয় শ্রেণীর কোনো কর্মচারী নেই, ওখানে হসপিটালে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার সেই জিনিস তারা খেয়াল রাখতে পারছে না। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে এই জিনিসটা অবগত করাতে যাচ্ছি। ধন্যবাদ। আমি একটু এই 2-3টা যেহেতু পরে আবার বলে যাই। একটা হচ্ছে যে ওই যে কি বলে রাস্তা, এখন হচ্ছে কি রাস্তা করা সম্ভব, কিন্তু রাস্তার যেটা সমস্যা, আজকে আমি সকালবেলা আমি আমার ওই যে দাদার বাড়িতে ছিলাম, আমার ওখানে ছিলাম, তারপর আমি ওখানে একটা রাস্তা হেঁটে দেখলাম, আমার হাঁটু মানে এখন মানে খুবই অবস্থা খারাপ। তো অথচ ওই রাস্তাটার জন্য কি বলে বরাদ্দ দেওয়া হয়েছে, অ্যাপ্রুভাল হয়েছে, সবকিছু হয়েছে, তো কিন্তু ওই যে কাজটা হচ্ছে না, এবং এই কাজ নিয়ে। তো ওই জন্য আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনারা দেখছেন যে অনিয়ম দুর্নীতি উন্নয়ন, এটা তো আপনারা দেখছেন, এই যে গত 16 বছরে অনিয়ম দুর্নীতি উন্নয়নে কি হয়েছে। তো এখনো কিন্তু এগুলো চলতেছে, এই যে আমি যে রাস্তা দেখলাম তাতে আমার কাছে মনে হয়েছে যে অনিয়ম দুর্নীতি। তো এই অনিয়ম দুর্নীতি বন্ধ না হলে কিন্তু আমরা আর কোনো কাজের জন্য চেষ্টা করবো, কারণ কোনো লাভ নেই কোনো। আপনি প্রকল্প দিবেন, তারপরে প্রকল্পের টাকা ওই যে কি বলে যে ওই উপজেলা ইঞ্জিনিয়ার আর কারা কারা ভাগ বটরা করে নেয়, এই জন্য তো প্রকল্প হইতে পারে না। তো ওই জন্য আপনাদেরকে কিন্তু এইটার ব্যাপারে খেয়াল রাখতে হবে, এটা হলো একটা। তারপরে বিদ্যুতের একই সমস্যা, বিদ্যুতের আমরা অলরেডি কত 200 বিদ্যুৎ চেয়ারম্যান আছেন, তো ওইখানে আমরা 200 আছে, 200 পোল অলরেডি পাঠানো হয়েছে। তো এখানে মোটামুটি 5000 পোল লাগবে। এখনকার যে আছে, যে দরখাস্ত আছে, সেটার ভিত্তিতে 5000 পোল দেওয়ার সমস্যা না, কিন্তু ওই যে অনিয়ম দুর্নীতি হলে কিন্তু সমস্যা। তো ওই জন্য আমরা 200টা পোল আমরা এখন দিছি। এটা যদি সিরিয়াল অনুযায়ী যে তারিখে আবেদন করছে সেই তারিখ অনুযায়ী যদি দেয় তাহলে পোল আসবে, নাহলে কিন্তু পোল আসবে না। তো এই জন্য পরিষ্কার, ওই যে কেউ যদি করতে চান, ওই যে
আগায় নিতে চান, এটা কিন্তু হবে না। এখানে ওনারা কত একটা নীতিমালা করে দেবেন, যে নীতিমালা যেমন ধরেন এক জায়গায় হয়তো কানেকশন গেছে, সামান্য একটা পোল লাগলে কিংবা দুইটা পোল লাগলে হয়তো আরো 20 জন গ্রাহক কি করতে পারবে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। তো ওই জন্য ওনারা একটা কতগুলো নীতিমালা করে দেবেন। চেয়ারম্যান সাহেব আসছেন এবং ওই যে আমাদের প্রধান প্রকৌশলী চট্টগ্রামে উনি আসছেন, ওনারা সহ আজকে আমরা একটা এক্সেল স্প্রেডশিটের একটা ইয়ে করে দিছি। তো এখন এই যে ইয়ের আমাদের সন্দীপের এবং দেশের সর্বত্র উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে অনিয়ম আর দুর্নীতি। অনিয়ম আর দুর্নীতির কারণে ওই যে উন্নয়ন হচ্ছে না, মানে প্রকল্প হচ্ছে কিন্তু মানুষকে থেকে যে উপকার পাওয়ার কথা, যে ওই উপকারটা আর মানুষ পাচ্ছে না। তো ওই জন্য আমরাও চেষ্টা করব যে এটা কিভাবে অনিয়ম এবং দুর্নীতি কমানো যায়, এটা চেষ্টা করব। কিন্তু যেটা বললাম পরিষ্কার, আর কোনো রাস্তা অনুমোদন দেওয়া হবে না, কোনো রাস্তা অনুমোদন দেওয়া হবে না যদি না কি বলে যে বিদ্যমান চলমান যেসব কাজগুলো সেগুলো যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু আর হবে না। আমার কাছে ওই যে কতগুলো মানে কি বলে যে প্রায় অনেকগুলো 10, 20, 30টা প্রকল্প নিয়ে গেছিল। ওই যে তোমার কি যেন এক্সিএন না, তোমার উপজেলা ইঞ্জিনিয়ার নিয়ে গেছিল। তো এগুলো সবকিছুই করা সম্ভব, কিন্তু এই যে আজকে আমি যে রাস্তার যে অবস্থা দেখলাম, তো এই অবস্থাতে তো আমি এটা কোনোভাবে এটা বলতে পারবো না। আর আমার একটা সুবিধা আছে, আপনারা জানেন যে আমি আগে সরকারের সচিব ছিলাম। এর ফলে থেকে আমি যদি কাউকে একজন সরকারের সচিবকে বলি, তো তারা কিন্তু উদ্গ্রীব থাকে, মানে যে কোনো জিনিস বলার আগে করার চেষ্টা করে। কিন্তু এই যে অনিয়ম দুর্নীতি, আমি এখানে সন্দীপে এসে যেটা দেখলাম, এই যে পোল দেওয়ার ব্যাপারে যে অনিয়ম দুর্নীতি, তারপরে হচ্ছে যে রাস্তার ব্যাপারে যে অনিয়ম দুর্নীতি, এইটা হলে কিন্তু আমরা এগুলো করবো না। এটা না হয় এইরকম প্রকল্প হওয়ার থেকে না হয় ভালো। এরকম ওই যে বিদ্যুতায়ন থেকে বিদ্যুতের বাইরে মানুষ থাকা অনেক ভালো। তো ওই জন্য আজকে আমরা ইয়ে করে দিয়েছি, 200 আমরা পাঠাইছি এবং আরো কত 1300 না 1500 জন্য টেন্ডার করা হয়েছে এগুলো রেডি আসার জন্য। কিন্তু এটা আসবে না যদি কোনো কমপ্লেন পাই যে আমি অমুকের আগে আবেদন করতে, কিন্তু আমাকে না দিয়ে অমুককে দেওয়া হয়েছে। একটা কারণ থাকতে হবে। আপনি যদি ধরেন 20টা পোল চান, তাহলে তো আমাদের ওইটা তো একটু বিবেচনা করতে হবে। তো ওই জন্য আমি যদি 2টা পোল দিয়ে বেশি কাজ করতে পারি, বেশি লোককে বিদ্যুৎ সংযোগ দিতে পারি, আর এগেইনস্টে যে কোথায় যেন 20টা পোল লাগবে, তো সেটার মধ্যে ওনারা একটা নীতিমালা করে দেবেন। কিন্তু এই নীতিমালা এবং যেটা বললাম যে ওই যে কে কখন আবেদন করছেন সেটা ইয়ে করে আমরা এটা দেখব। এবং 200 যদি ঠিক মতো ইমপ্লিমেন্ট করা হয়, 1500 আসবে। এবং আরো যেটা বললাম 1500 বাকি হলে 5000 পোলের জন্য, যেটা পুরোটাই কর। তো এই একটা জিনিস মনে রাখবেন যে অনিয়ম দুর্নীতি বন্ধ হলে সবকিছু করা সম্ভব, কিন্তু অনিয়ম দুর্নীতিকে বহাল রেখে উন্নয়ন হবে না। আসসালামু আলাইকুম, আমি নিজাম খান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সন্দীপ উপজেলার সভাপতি। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি কথা বলে এক সেকেন্ড ভুলে গেছি। ওই যে আপনার কোথায় সন্দীপ কলেজে শিক্ষক নিয়োগ, তো আমি ভাবলাম যে আমাকে এই জিনিসটা আমার নজরে আসছে। আমি শিক্ষা উপদেষ্টাকে বললাম, শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবকে দুজনকে বললাম। তারপরে আমি মনে করলাম যে সন্দীপের যিনি বাসিন্দা, ওনাকে যদি সন্দীপে পোস্টিং দেওয়া হয় তাহলে তো উনি হতে আগ্রহী হবে। আমার জীবন বিপর্যস্ত করে তুলছে এই সন্দীপে যাদেরকে পোস্টিং করতে, এখানে যাদেরকে পোস্টিং করতে, তারা আমার জীবন বিপর্যস্ত করে ফেলছে যে তদবিরের পর তদবির যে না সন্দীপে যাবো না, আমরা ওখানে থাকি। তো এইটা তো হবে না, বুঝছেন না? আপনার সন্দীপের শিক্ষক চাইবেন, বাইরের লোকের জন্য দেখবেন এখানে একটা অসুবিধা আছে। এখানে তো সন্দীপের লোকে যেখানে সন্দীপে আসে না, সেখানে আপনি কিভাবে আশা করেন একটা ঢাকার লোক কিংবা চিটগাঁয়ের লোক কিংবা অন্য জায়গার লোক এখানে আসবে? তো ওই জন্য এগুলো ঠিক করতে হবে। আপনারা বলেন যে অমুক আসতে রাজি, অমুক থাকতে রাজি, লিখিত ভাবে দেন, তারপরে আমি সেটা দেখব। নাহলে কিন্তু এইভাবে ওই দিলাম, তারপরে আমাকে প্রথমে একবার বলতে হলো যে এখানে কলেজের শিক্ষক, তারপরে আবার বলতে হলো যে না এই শিক্ষককে দিচ্ছেন, এখন এটাকে উঠায় নেন। এটা তো হতে পারে না, বুঝছেন না?
আপনাদের এগুলো ইয়ে করতে ওই জন্য আপনারা টিচার, কলেজ টিচার এখানে যারা আগ্রহী আসতে, যারা থাকতে আগ্রহী তাদেরকে নাম ইয়ে করেন, নাম জোগাড় করেন এবং আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। একই জিনিস হচ্ছে ডাক্তারের ব্যাপারে। আপনি ওই চিঠিটা বললেন, আমি তো ওই যে একজন ডাক্তারকে পোস্টেজ দিলাম, তারপরে আবার আমাকে উল্টা তদবির করতে হলে যেটা এখন ওটাকে উল্টায়, তো এটা তো হবে না। তো আপনারা শিক্ষক, ডাক্তার আপনারা আইডেন্টিফাই করেন যারা এখানে থাকতে চান এবং থাকবেন, তাদের যদি একটা তালিকা দেন তাহলে আমি এটা চেষ্টা করে দেব। সন্দীপে আজকে আপনার মাধ্যমে সচিব মহোদয়, বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্বোধন কর্তৃপক্ষ আসছে, সন্দীপ আসছেন, আমরা সন্দীপবাসীর পক্ষ থেকে স্বাগতম জানাই। সন্দীপবাসীর ইতিহাসে এই প্রথম আপনি একজন ব্যক্তি যিনি উচ্চ পদে সমাসীন আছেন। আমরা আপনি সন্দীপের লোক এবং টোটাল বাংলাদেশের এভিডেন্সের 13% সন্দীপের প্রবাসীরা পাঠায়। সুতরাং বাংলাদেশ গঠনে, দেশ বিনির্মাণে সন্দীপবাসীর অবদান রয়েছে। সুতরাং আমরা আপনার থেকে বড় কিছু আশা করি। আমরা আশা করছি আপনি দায়িত্ব গ্রহণের পরে যে ফেরি নিয়ে যে নিজেই এত চেষ্টা করে আমাদের জন্য ফেরি উপহার দিয়েছে, আপনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। কারণ এই উপদেষ্টা মহোদয়, সন্দীপের ইতিহাসে আমরা এরকম লোক বা এরকম দায়িত্বশীল পাবো কিনা জানি না। আমরা চাই আশা কি সন্দীপের সাথে নোয়াখালীর সাথে উড়িষ্যার কলেজ হচ্ছে। আমরা চাই সন্দীপের সাথে জাহাজ যাচ্ছে অথবা উড়িষ্যার সাথে যদি সড়ক পথে যোগাযোগ হয়ে যায়, সন্দীপের আজীবনের ইতিহাস বলতে যাবে, আমরা ঢাকার সাথে কানেক্টেড হবো। এক নাম্বার 2 হচ্ছে আমাদের, আপনি জানেন সন্দীপের পশ্চিম প্রান্তে লক্ষ লক্ষ একর ভূমি যে ঘটেছে, এটিকে সংরক্ষণ করতে পারলে, রিং বার দিয়ে সংরক্ষণ করতে পারলে লক্ষ লক্ষ একর ভূমি চাষযোগ্য হবে এবং সন্দীপের আমরা আবার আগে পূর্বে জীবনে ফিরে দিতে পারবো এবং বাংলাদেশের অর্থনীতি এটি প্রভাব ফেলবে। মাননীয় উপদেষ্টা মহোদয়, 3 নম্বর হচ্ছে এই যেহেতু এখানে ফেরি আপাতত চলছে, ফেরিটি যাতে 12 মাস ড্রেজিং এর ব্যবস্থা করা হয়, এটি আপনি খেয়াল রাখবেন। 4 নম্বর হচ্ছে সরকারি আজীবী কলেজ, উত্তর চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ সরকারি কলেজ। এই কলেজের ভবন নাই, গরুর ফার্মের মতো কয়েকটি ছোট ছোট রয়েছে। আপনি শিক্ষক দিয়েছেন, আমরা জানি শিক্ষকরা আবার চলে যায়, এই জন্য আমরা নিজেরা বিরক্ত। আপনি কলেজের ভবন নির্মাণে একটু দয়া করে খেয়াল করবেন। এবং উড়িষ্যা নিয়ে ইতিমধ্যেই অনেকে বলেছেন, উড়িষ্যার সন্দীপ রাত হলে আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। যেখানে আধুনিক জমানায় সন্দীপ বাংলাদেশ বিনিময়ে কাজ করছে, প্রবাসীরা 13% রেমিটেন্স পাঠায়, সেখানে সন্দীপবাসী অবহেলিত থাকবে আপনার মতো একজন উপদেষ্টা পাওয়ার পরেও। শুধু আমরা আপনার থেকে বড় বড় বিষয়গুলো প্রকল্প আশা করছি। আপনি যদি না করে যান, আর কেউ এটা করতে পারবে বলে মনে হয় না। আপনাকে ধন্যবাদ জানাই, আপনার সাথে যারা আসছেন সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সালাম আলাইকুম। আচ্ছা, এখানে ইয়ে আছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের কি আছে, ওয়াটার রিসোর্সেস আছে? হ্যাঁ, স্যার, আমরা উড়িষ্যার ভাঙন রোধের ডিপিপি প্ল্যানিং কমিশনে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে ওনারা এটা নেগেটিভ কি করেছে, কারণ হলো উড়িষ্যারে বসবাসের হার খুবই কম, কিন্তু ভাঙন খুবই ট্রিমেন্ডাস। 2012 সাল থেকেই ওইটা প্রতি বছরে 150 মিটার করে হারাচ্ছে এবং 2 কিলোমিটার এরিয়া অলরেডি হারিয়েছে 12 সাল থেকে এখন পর্যন্ত। উড়িষ্যার নোয়াখালী ক্রস ড্যামটা হলে ওই উড়িষ্যারের উত্তরের পাটটা নোয়াখালীর সাথে জয়েন হয়ে যাবে, কিন্তু আমরা নিচের পাটটা হারাচ্ছি। তো আমরা স্যার গতকালকে আপনাকে কালাপানিয়াতে যেটা বললাম যে উত্তর সন্দ্বীপের এই সবুজ যে দীঘাপার ইউনিয়নটা আমরা বাঁধের ভিতরে নিয়ে আসবো। আমরা ওই ডিপিপিটার ভিতরেই উত্তর সন্দ্বীপে নবসৃষ্ট ভূমি উন্নয়ন আর দক্ষিণ উড়িষ্যারে ভূমিরাজ শোধকরণ প্রকল্প, এই প্রজেক্ট প্ল্যানিং কমিশনে দিয়েছিলাম, ব্যাক এসেছে, আমরা আবার দিব। এইটা হলো স্যার ওটার সিচুয়েশন। রাস্তার তো কাজ হচ্ছে, ওই যে কি বলে যে যেটা ওই পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা প্রকল্প আছে না, যে ওই হ্যাঁ না ওই যে কি বলে যে এটা কোম্পানিগঞ্জ থেকে না কোথা থেকে যেন একটা ইয়ে আসার কথা, কোম্পানি না ওই যে নোয়াখালীর কোন এলাকা থেকে যে একটা ইয়ে আসার কথা, উড়িষ্যার আর নোয়াখালীর প্রবলেম হবে আর কি, রোড সহ ওইটা নোয়াখালীর সাথে উড়িষ্যারের কানেকশন হবে, কিন্তু দক্ষিণ পাটটা ভাঙতেছে, ওইটা সন্দ্বীপের বর্ডারের ভিতরে আর ওই যে কাজ চলতেছে। ওইটা আগে প্রথমে তো ইয়ে হইতে হবে, বাঁধটা হইতে হবে, বাঁধটা হলে তারপরে ওখানে রাস্তা হবে। আর ওই যে বাকি অংশ যেটা যেটা বাকি আছে সেটাও আমরা হাতে নেব। তো এই জন্য এটার কাজ চলতেছে আর কি, কাজ চলমান আছে। আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সভাপতি সন্দ্বীপ প্রেস ক্লাব।
আমরা স্যারের মাধ্যমে সন্দীপ অনেকগুলো আমরা প্রজেক্ট পেয়েছি। ইতিমধ্যে আমাদের নিজুম খান বলেছেন আমরা স্যার যেটা সন্দীপ থেকে উচ্চার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমরা ভাবছি সন্দীপ থেকে উচ্চার যদি এই খরচ জ্ঞানটা যদি দেওয়া যায় খুব সহজে, আমার মনে হয় যদি আপনি উচ্চার খুব একটা সহজ বিষয় সন্দীপ টু উচ্চার খরচ যদি হয়ে যায় তাহলে আমরা আমাদের সন্দীপ থেকে আমরা ডাইরেক্ট সরাসরি ঢাকা যাওয়ার বা সংসদে যাওয়ার ঢোকার সুযোগ হবে। আর সন্দীপের সীমানা নির্ধারণ এই বিষয়টা স্যার একটু আমাদের জন্য খুব জটিল, সীমানা নির্ধারণের বিষয়টা আমরা একটু স্যার আপনার মাধ্যমে জানতে চাচ্ছি। আরেকটা বিষয় স্যার আপনি বলেছেন একটা কথা বলি, আমি যদিও সন্দীপে আমার জন্ম হয়েছে, কিন্তু আপনারা একটা জিনিস বুঝতে হবে যে আমি কিন্তু দেশের উপর মানে সারা দেশের জন্য উপদেষ্টা। তো ওই জন্য আমি এমন কিছুতে জড়িত হতে পারবো না যেটা একটা এলাকার সঙ্গে আরেকটা এলাকার যে বিরত হবে এরকম। কেমন আগে যেমন এখন যেটা অভিযোগ করতেছে যে ওবায়দুল কাদের এটা করছে, যে এটা কি যাবে কোন এলাকাকে ইয়ের মধ্যে নিচে ওই যে ভাষান্তরটা সেঞ্চুরি এসব এলাকায়। তো এখন আমি সেটা করতে চাই না। তো আমি যেটা ইয়ে করছি সেটা হচ্ছে যে আমরা বলছি যে আমি ভূমি উপদেষ্টার সঙ্গে বলছি আমি এটাতে জড়িত হতে চাই না, কিন্তু আপনারা যেটা ন্যায়ানুগ ন্যায় যেটা হবে সেটার জন্য এবং সেটার জন্য কাজ চলতেছে। আমার ধারণা যে এগুলো সার্ভে করবে এটা তো বিভাগীয় কমিশনার পর্যায়ে, মানে জেলা যেহেতু নোয়াখালী ইনভলভ, তারপরে হচ্ছে চিটাগং ইনভলভ, তো সেই জন্য এটা করতে। তো এই জন্য এটাতে আমার পক্ষে জড়িত হওয়ার সম্ভব না, কারণ আমি তো কোনো একটা জেলার পক্ষে আরেকটা জেলার বিপক্ষে আমি তো দাঁড়াতে পারি না। কিন্তু আমি ওনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে এই সময়টা এটা একটা ইয়ে করে আপনারা একটা দেখে এটা যে একটা ন্যায়ানুগ যে সমাধান সেই সমাধানটা করে। ধন্যবাদ স্যার। আমাদের এই যে স্বাস্থ্য খাতের কথা বলছিল স্যার, আমি বাটাবুড়া একটা স্বাস্থ্যকেন্দ্র আছে স্যার, দীর্ঘদিন যাবত এটা একবার পরিত্যক্ত অবস্থা পড়েছিল। ওখানে একসময় ডাক্তার ছিলেন, ওখানে ওয়ার্ড বয় ছিলেন, ওখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। ওই স্বাস্থ্যকেন্দ্রটা স্যার একেবারে পরিত্যক্ত অবস্থা আছে। স্বাস্থ্যকেন্দ্রের জন্য আমাদের পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল একবারে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে স্যার। এই বাটাবুড়া স্বাস্থ্যকেন্দ্রটা তো দেখার জন্য অনুরোধ করছি। আর বিশেষ করে সন্দীপের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে 2টা করে আইসিইউ দেওয়া হয়, মানুষ আইসিইউ অভাবে মানুষ আইসিইউটার জন্য স্যার একটু যদি প্লিজ দেখেন স্যার। আচ্ছা, এটা বলে আইসিইউর ব্যাপারে আমিও একবার ইয়ে করছিলাম, আইসিইউটা আমি ফিল করি, কিন্তু বোধ হচ্ছে যে এই যে আপনারা তো সব দিকে কথা বলেন, আপনারা বলেন যে সন্দীপ 13% রিমিটেন্স দিচ্ছে, তো একটা আইসিইউ আমাদের প্রবাসীরা পায় না কেন? আপনি এই কথাটি বলেন না, একটা আইসিইউ করতে কত টাকা লাগে বুঝছেন? এটা তো সবকিছু যদি সরকারের মুখে চেয়ে থাকেন তাহলে তো এটা অনেক সময় লাগবে। আর আইসিইউ করার আরো সমস্যা আছে। আপনার এমনি একটা নর্মাল এমবিবিএস ডাক্তার থাকে না, আইসিইউ পরিচালনার জন্য তো আপনার স্পেশালিস্ট ডাক্তার লাগবে, তো সেগুলো আপনি যোগাযোগ করেন। তো ওই জন্য যে আপনি যেটা মনে রাখেন যে অনেক জেলা শহরে আইসিইউ নাই, তাই না? অনেক জেলা শহরে আইসিইউ নাই, যে ডেপুটি কমিশনার সাহেব আছেন, তো সেইখানে একটা উপজেলাতে একটা আইসিইউ করার জন্য খালি মুখের কথা তো বললে হবে না, আইসিইউর জন্য ব্যবস্থা করতে হবে। এবং এটা তো আমার মনে হয় আমাদের প্রবাসীদের কিন্তু এটার জন্য আমি নিজেও বলছিলাম যে ওনারা যদি উদ্যোগ নেয় না, আইসিইউর যে খরচ স্থাপনের ব্যয় এটা যদি ওনারা ইয়ে করেন, তখন আমরা ওই যেটা বললাম যে সরকারের থেকে, কারণ আইসিইউ মেনটেন করতে একটা সার্বক্ষণিক একটা অ্যানেস্থেটিওলজিস্ট লাগবে, যিনি ওই যেটা বলে যে অবশ করে যেটা সেটা লাগবে। তারপরে হচ্ছে যে যেসব আইসিইউ করার জন্য আইসিইউতে তো সরাসরি যায় না, প্রথমে একটা চিকিৎসা দিতে যায়, একটা কার্ডিয়াক, একটা হয়তো হৃদরোগ হলো, তারপরে হৃদরোগের রোগীটাকে আইসিইউতে দিল। তো আপনি এখন হৃদরোগের যদি ডাক্তার না থাকে, কার্ডিওলজি যদি না থাকে, কিংবা কার্ডিয়াক সার্জন না থাকে, আপনি আইসিইউ করে কি করবেন? আইসিইউতে এমন জিনিসটা, এটা তো কোনো একটা বেড়ানোর জায়গা না, কারণ ওখানে তো আপনাকে ইয়েটা অ্যাটেন্ড করতে হবে, কেউ যে আপনাকে দেখতে হবে। তারপরে অন্যান্য স্পেশালিস্ট আছে, যে আপনার কিডনি নেফ্রোলজিস্ট লাগবে, যে আপনার যদি একটা লোক কিডনি পেশেন্ট, সে যদি আইসিইউতে যায় তো তাকে দেখার জন্য একটা নেফ্রোলজিস্ট লাগবে, তো এরকম বিভিন্ন ইয়ে লাগবে। তো ওই জন্য শুনেন, অনেক কথা বলা খুব সহজ, যে এটা একটা নাই কেন, ওটা নাই কেন, কিন্তু আপনারা একটু নিজেরাও একটু কাজ করেন, একটু যোগাযন্ত্র করেন, যেটা বলে আইসিইউ যোগাযন্ত্র করেন, তবে ডাক্তারকে রাজি করান। আমাদের
তো সন্দীপের তো কতজন কার্ডিওলজিস্ট আছে, তো একজনকে রাজি করেন না সন্দীপে এসে থাকবে, টাঙ্গাইলে থাকে, বিভিন্ন জায়গায় থাকে। আমি তো অন্তত 10-12 জন কার্ডিওলজিস্টকে জানি সন্দীপে, যারা হৃদরোগ বিশেষজ্ঞ, তো ওরা ওদেরকে রাজি করা। তো ওই জন্য একটু মেহরবানি করে শুধু সবকিছুর জন্য সরকারের দিকে তাকায় থাকলে চলবে না। আপনাকে যেটা বললাম যে আপনাদেরকে নিজেদের উদ্যোগ নিতে হবে, ব্যক্তিগত উদ্যোগ লাগবে। তারপরে হচ্ছে যে যেটা বললাম ওই যে চিকিৎসকদের রাজি করান যারা সন্দীপে থাকবেন, শিক্ষকদের রাজি করান যারা সন্দীপে থাকবেন, তাহলে হচ্ছে আমাদের পক্ষে সাহায্য করা সম্ভব হবে। বলেন নেক্সট। কৃষি নিয়ে একটা নিউজ করতে গিয়ে আমরা মাঠ পর্যায়ে কৃষকদের নিয়ে দেখেছি যে আমাদের পল্লী প্রবাহের কারণে বেড়িবাঁধের বাইরে জায়গা উঁচু হচ্ছে, কিন্তু আমাদের কৃষি মাঠগুলো যথারীতি আগের জায়গায়, যেখানে জলাবদ্ধতার একটা বড় সংকট। বিএডিসি 2024 সালে 30 কিলোমিটার খাল খনন করার কথা, 24 এবং 25-এ তারা 1.5 কিলোমিটার খনন করার পর এটা নিয়ে আর কোনো খোঁজখবর নেই। তার মানে কৃষকদের সমস্যা দূর হচ্ছে না, গাছুলায় ধান কেটে ভেলাই করে পরিবহন করা লাগছে। এই জলাবদ্ধতার সংকট এবং কৃষিকে টিকিয়ে রাখতে গেলে এই খাল খনন ছাড়া অত্যন্ত জরুরি। এটা পানি সম্পদ করুক বা বিএডিসি করুক, বিএডিসির উদ্যোগ ছিল। আরেকটা হচ্ছে স্যার, উড়ির চরে সীমানা নিয়ে কাজ করতে গিয়ে আমাদের একটা বড় প্রতিবেদন হয়েছে। আমরা দেখেছি একটা এভাবে যেখানে চট্টগ্রামের জেলা প্রশাসন বা চট্টগ্রামের প্রশাসনকে ইনভলভ না করে সীমানাটা টানা হয়েছিল। এখন যদি স্যার এটুকু বলা যায় যে সীমানাটা পুনর্নির্ধারণের জন্য যৌথভাবে 2 জেলার সমন্বয়ে যদি সার্ভে করা যায়, 2 জেলার সমন্বয়ে যদি সার্ভে ব্যবস্থা করা যায়, তাহলে পুনরায় কাজটা করা যায় কিনা। আমরা ঠিক আছে, আমি দেখবো যে বর্তমানে কি স্টেজে আছে। যদি এরকম হয় যে আবার কোনো অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য আপনাদের কাছ মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমার কাছে অ্যাপ্লিকেশনটা যদি যায়, আমি সেটা আবার বিভাগীয় কমিশনার যে মিটিং হয়, আন্তঃজেলা বিরোধ যে সমস্যা নিয়ে মিটিং হয়, সেখানে আমি উপস্থাপন করব, যাতে এটি নিয়ে জেলা প্রশাসনকে নিয়েই এই সীমানা বিরোধটা নিষ্পত্তি হয়। সন্দীপের 4 লক্ষ মানুষের চাওয়া। যেটা বললে তুমি কৃষির সমস্যা, জলাবদ্ধতার সমস্যা তুমি প্রতিনিধি রিপোর্ট করো, তারপরে আমি এটা ওই যে কৃষি উপদেষ্টা এবং ওই কি বলে পানি সম্পদ উপদেষ্টার আমি নজরে আনবো। ঠিক আছে, আমি সঞ্জিত উপজেলা লবণ চাষী সমিতির সভাপতি হয়েছি। আমাদের যে সন্দীপে মোগল আমল থেকে এখানে লবণ চাষ হতো। এখন যে চলতি বছরও এই দেশে আপনার ওই 26,10,000 টন লবণ উৎপাদনের প্রয়োজন ছিল, কিন্তু জায়গা সংকট হওয়ার কারণে আপনার 3,58,349 টন লবণ আপনার উৎপাদন কম হয়েছে। এখন সন্দ্বীপের পশ্চিমে যে চর গেছে যেমন বাসাঞ্চল, এই অঞ্চলে আপনার বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসি ইদানিং ওনারা ওখানে কয়েকবার গেছে। ওখানকার আপনার পানি এবং ভূমি উভয় লবণ চাষের জন্য খুব উপযোগী এবং ওনারা এই বিষয়ে খুব আন্তরিকতা প্রকাশ করছে। সেই সাথে আমরা নিজেরাও সন্দীপের মানুষ অনেকটা কাজ করতেছি, যাতে আমরা নিজেরা এই লবণ চাষ নিজেরাও এটার সাথে সম্পৃক্ততা এবং যা যা প্রয়োজন আমাদের তা আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। এখন যদি এই বিষয়ে আপনি যদি আমাদেরকে সাহায্য করেন, তাহলে দেখা গেছে আমরা এগোতে পারবো। এবং ভূমির বিষয়ে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এদিনই আমাদের এই 19 তারিখে আপনার ভূমির রেকর্ড অধিদপ্তর থেকে আপনার সেখানে বাসাঞ্চলে আমাদের ইউনি মহাদয় সহ ওখান থেকে লোক এসেছে। ওটা সরজমিনে ওনারা পরিদর্শন করছেন, পরিদর্শন করলে ওনারা আশা করি একটা ভালো রিপোর্ট দিচ্ছেন, যাতে এই সীমানাগুলা ঠিক হয়েছে, যার কারণে আপনি যাতে পুনরায় আমরা এখানে আবার আমাদের এই পরিপূর্ণ সন্দীপটাকে আমরা ফিরে পাই এবং বর্তমানে যে আপনার কর্ম ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমরা যাতে সেখানে আবার পুনরায় সন্দীপ মানুষ গিয়ে সেখানে কর্ম করতে পারি। এবং বর্তমানে খুব টান হয় সেখানে বর্তমানে এখন আপনি সাহায্যটা কি চাচ্ছেন? এখানে আমরা এখানে যে লবণ চাষের জন্য যে বিসি আমাদেরকে যে সাহায্য করার জন্য বলছি। বর্তমানে আমাদের আপনার জমি জমার যে বিষয় দিয়ে এখানে আমাদের যদি আপনার কোনো ইয়েটা হয়,
তাহলে স্যার আমরা স্যারকে কি অবগত করবো, স্যার আমাদেরকে সাহায্য করবে। সাহায্য কি সাহায্য করবো প্রথমে যেটা বোঝাতে চেয়েছেন, আমার কাছে এটা মনে হয়েছে যে ভাষাঞ্চল এলাকায় যে এখন লবণ চাষের জন্য উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে, এটা বিসিক বলছে। আপনারা চাচ্ছেন যে ভাষাঞ্চল এলাকায় আপনারা যারা এখানে লবণ চাষী আছেন তারা সেখানে এই যে বিসিক এগিয়ে আসছে তার সাথে আপনারা একত্রিত হয়ে কাজ করতে চান, এটাই তো বলছেন। আর এটা ওনারা চায় ভাষাঞ্চলে যে স্যার বিসিক এগিয়ে আসছে লবণ চাষের জন্য, সেখানে লবণ চাষের জন্য ভালো উপযোগী পরিবেশ রয়েছে, সেখানে তারা কাজ করতে চায়। কিন্তু এটা তো হচ্ছে সিদ্ধান্তটা আসলে যদি ল্যান্ডের বিষয় হয়, জায়গার বিষয় হয়, সেটা তো সরকার প্রসিডিউর অনুযায়ী যেতে হবে। তো স্যারকে আপনারা নলেজ দিলেন, আমরা স্যারকে আমি এটা বলেছি। আমি বিশিষ্ট শিল্প উপদেষ্টা, আমরা এই রিমে তুমি নোট করতে দিচ্ছ তো এই আমার পেশ করি। তো আমি এটা ওই যে আমাদের যে শিল্প উপদেষ্টা আজিজুর রহমান খান, আমি ওনার নজরে আনবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবুল বাশার, আমি সন্দ্বীপ পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এবং সন্দ্বীপ মাস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদের যে কুমিরে গুপ্তচরের যে সড়ক, এই সড়কটা আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে এটা যে বাজার অংশ সেখানে 24 ফিট হবে এবং বাজার অংশের যে বাইরে সেটা হওয়ার কথা 12 ফিট যেভাবে আছে ওইভাবে। এবং ইদানিং আমরা লক্ষ্য করছি, আমরা অবগত হয়েছি যে এখানে কমপ্লেক্সের পশ্চিম অংশে মাঝামাঝি অংশে নাকি 12 ফুট অংশ হবে, যেটা এক্সিম ব্যাংক থেকে পশ্চিম অংশে, আর এদিকে আমাদের মার্গস্থান অংশ বাড়ির অংশ থেকে পশ্চিম দিকে হচ্ছে যে 24 ফিট। তো আমরা চাচ্ছি সেনাহাট থেকে কমপ্লেক্স পর্যন্ত, কারণ এখানে প্রতিদিন হাজার হাজার লোক এখানে আসা যাওয়া করে, এখানে অফিস আদালত আছে, ব্যাংক বিভাগ সব এখানে, এবং বড় বড় ব্যবসাগুলো এখানে মানে পরিচালিত সন্দ্বীপে। এই ক্ষেত্রে আমরা চাচ্ছি আপাতত যেভাবে টেন্ডার হয়েছে যে 24 ফুট অংশটা বাজার অংশ হিসেবে কংগ্রেস থেকে সেনাহাটের জন্য 24 ফুট জোর হয়, এই অংশটা আমাদের, এবং এটা আরসিসির মাধ্যমে করা হয়। না, এই যে আমাদের সঙ্গে ওই যে সড়কের চিফ ইঞ্জিনিয়ার আছেন, সড়কের সচিব মহোদয় আছেন, তো ওনারা একটু আপনাদেরকে ব্যাখ্যা করে বলবেন। ওই যে রিজিড পেভমেন্ট কিন্তু অনেক এক্সপেন্সিভ, বিটুমিনের ইয়ে থেকে আচ্ছাদিত রাস্তার তুলনায় রিজিড পেভমেন্ট। তো এইটা কেন, কি, কতটা উইথ, কতটা, এগুলো টেকনিক্যাল বিষয়, কারিগরি বিষয়, এগুলো সম্পর্কে আপনাদেরকে অবহিত করবেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার। স্যার, আশা করি আমাদের এই অংশটা থ্যাংক ইউ। তো আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি এখানে একটা অপটিমাইজ সলিউশন দেওয়ার জন্য। আমাদের যেসব জায়গায় আসলে ওয়াটার লগিং গুলি হয় সেই জায়গায় আমরা রিজিড পেভমেন্ট করছি। আমাদের উপদেষ্টা মহোদয় যেটি বললেন, জেনারেলি ফ্লেক্সিবল পেভমেন্টে রিজিড পেভমেন্ট প্রায় 1.5 গুণ খরচ বেশি, এবং আমরা যে জায়গাটা করছি সে জায়গাটা আমরা মোটামুটি অ্যাসেস করে দেখেছি সেগের জায়গাগুলিতে আসলে ওয়াটার লগিং এর ট্যাক্সিসটা অনেক বেশি, যেখানে ফ্লেক্সিবল পেভমেন্ট সাস্টেইন করবে না। তো আপনাদের উইথের যে সমস্যাটা বললেন, আমরা পুরো রাস্তাটা সার্চ সহ আমরা এর আগে অনেকবার ভিজিট করেছি, কিছু ক্রাইসিস থাকবে, কিন্তু আমার মনে হয় আমরা এখন যেটা করছি আপনাদের আগের যে সমস্যা ছিল তার থেকে অনেক ভালো অবস্থা আসবেন। ভবিষ্যতে আমাদের আরো প্রোগ্রাম নেওয়ার স্কোপ থাকবে, তখন স্যার আমরা বাকিটা টেক কেয়ার করব। ধন্যবাদ স্যার। এখন বাজার অংশটা যদি এই অংশে যদি 24 ফুট করাটা হয়, তাহলে সব সার্বক্ষণিক লেগে থাকবে এখানে প্রতিনিয়ত কংগ্রেস থেকে সেনাহাট পর্যন্ত এই অংশটা সম্পূর্ণ এখানে কোনো ড্রেনেজের ব্যবস্থা নাই। এখন তো টেন্ডার হয়েছে, ড্রেনেজের কোনো ব্যবস্থা নাই। মানুষের সুবিধা যে পানি, এটা রাস্তার উপরে এখনো কাদা পানি থাকে এখানে রাস্তার উপরে প্রতিনিয়ত। আপনাকে ধন্যবাদ। আমরা এটা দেখছি, গতকাল রাতেও দেখছি, আজকেও দেখছি। আমরা ওই যে আপনার যে সমস্যাটা যে ড্রেনেজের কথা বললেন, আমরা যদি এটা মূল প্ল্যান না থাকে আমরা এটাকে কিভাবে এটা ইন্টিগ্রেট করতে আমরা সেটা করবো, ঠিক আছে? আর এই রাস্তাটা আমাদের দুটো শব্দ বলছে, একটা হচ্ছে দেরি এবং একটা হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতের যে বিষয়টা, এখানে তো আমাদের অ্যাক্সিডেন্ট আছে, এখানে যারা ঠিকাদার তারা হলো প্রভাবশালী ঠিকাদার গুলা, ওনারাই ফিরে কোথায় যাবে, কোন জায়গাটা লাগাবে, ওনারা এটা নির্ধারণ করে দেয়। এর আগে যে অ্যাক্সিডেন্ট সব ছিল, আমরা বিভিন্ন বছর দরখাস্তের মাধ্যমে যে অনিয়মগুলো হয়েছিল আগে 5 আগস্টের আগে, ওই যে আমাদের বিদ্যুতের যে প্রধান প্রকৌশলী কিংবা চেয়ারম্যান, ধন্যবাদ আপনাকে।
স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের সাথে আমি এখানে খোলামেলা কিছু কথা বলতে পারছি আসলে। সেটা হচ্ছে আমরা জানি যে বিদ্যুৎ আমাদের অত্যন্ত মানে প্রয়োজনীয় একটি অংশ। তো আমরা গত কয়েক বছর এখানে অনেক কাজ করেছি বিদ্যুতে। 2018 নভেম্বরের বিদ্যুৎ অনলাইন গ্রিড বিদ্যুৎ আসার পর আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়েছি। আমরা আরো অনেক প্রজেক্ট নিতে চাই। স্যার যেখানে একটু আগে বললেন যেটা আমাদের 1400 উপরে আমাদের এ পর্যন্ত দরখাস্ত জমা আছে এবং তার এগেনস্টে আমরা অ্যাসেসমেন্ট করে রেখেছি প্রায় 5000 পোল লাগবে এবং সেটা দিতেও আমরা প্রস্তুত আছি। কিন্তু আমরা যেটি চাই যে আপনারা জানেন এতে আমাদের ওয়েডেন থেকে আমরা কিছু পোল নিয়েছি, যেটা 200 পোল অলরেডি আপনার এখানে চলে আসছে। সেটাতে আমরা কাজ শুরু করব দরখাস্তের অগ্রাধিকার ভিত্তিতে। যারা আগে দরখাস্ত করছে তারা করছে, আপনারা জানেন যে আমাদের লিমিটেশন হচ্ছে ম্যান পাওয়ারের লিমিটেশন, আমাদের কাজের লিমিটেশন, সেই অনুযায়ী আমাদের 1 by 1 কে আমরা অ্যাড্রেস করব। কিন্তু আমরা একটা জিনিস দেখে থাকি এর আগে যেটা আমাদের প্রজেক্ট থেকে যে কাজগুলো হয়েছে, অনেক সময় সেখানে ঠিকাদারের লোকজনের সাথে সাধারণ লোকজন বলতো তাদের সাথে বিভিন্ন ধরনের কমিউনিকেশন করে এই সিরিয়াল ব্রেক করে এই ধরনের কাজ করা হয়েছে এবং আমরা দূর থেকে অনেকভাবে বন্ধ করার চেষ্টা করছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনাদের একজন লোক আমাদের সরাসরি ঠিকাদারের খুব নিম্ন পর্যায়ের লোকের সাথে কথা বলে, যারা ফিল্ডে কাজ করে তারা অনেক বেশি আর্থিক লেনদেনের মাধ্যমে এই কাজগুলো করে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনারা যদি আমাদেরকে কোঅপারেশন করেন সবাই। স্যার ইতিমধ্যে বলছে 200 পোল আসছে, আর 100 পোল আসবে এবং এর পরবর্তীতে আমাদের টেন্ডার হবে। তারও আমাকে যেটা বলছেন আমি স্যারের সাথে একমত। আমরা এই কাজগুলো যদি আপনাদের কোঅপারেশনে সুষ্ঠুভাবে করতে পারি, এখানে কোনো সংকট থাকবে না। আমরা সবাইকে বিদ্যুৎ দেবো, সবাইকে খুঁটি দেবো। কিন্তু আপনারা যদি আমাদের কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি না করে সহযোগিতা করতে পারেন, তাহলে আমরা কথা দিচ্ছি এখানে একটি লোকও বিদ্যুৎ ছাড়া থাকবে না, সেই ব্যবস্থা আমরা দেবো। কিন্তু অনেক সময় আমাদের লোকজন, আমি আরেকটা কথা বলবো যে আমাদেরও হয়তো পরবর্তীতে একটা টেন্ডার আসতেছে, সেখানেও আমাদের ঠিকাদার হবে। কিন্তু আমি বলে দিচ্ছি যে কন্ট্রাক্টে এরকম ভাবে প্রভিশন আমরা রাখবো, যদি কোনো ঠিকাদারের লোকজনের কোনো গ্রাহকের সাথে আর্থিক ইনভলভমেন্টের প্রশ্ন এসে যায়, সেই ঠিকাদারকে আমরা টার্মিনেট করবো। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই এবং আমরা চাই যে প্রত্যেকটা কাজ হবে এখানে স্বচ্ছতার সাথে। আপনাদেরই এখানে আমি লোক রাখতে পারি না। একটু আগে আপনারা স্কুল বলেন, তারপরে হসপিটালের কথা বললেন। আমি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিয়েছি, সে আপনাদেরই সন্তান, আপনাদের লোক। সে অনেক ভালো, অনেক কর্মঠ একজন কর্মকর্তা, আপনারা সবাই স্বীকার করবেন। এই কয়েকদিনে আপনারা যদি সহযোগিতা করেন এই প্রবলেমটি থাকবে না, এইটুকু আমি নিশ্চয়তা দিতে চাই। ওর কোনো ব্যাপার না, সেটা আমরা পর্যায়ক্রমে 5000 6000 যা পোল লাগবে দিব, বাট এখানে ডিসিপ্লিনটা রক্ষা করতে হবে। আপনার যথেষ্ট হয়ে গেছে স্যার, যে কাজগুলো হচ্ছে এটা চরিত্র তদারকি নেই, দুর্নীতি অনেক লেগে আছে স্যার সব ক্ষেত্রে স্যার। আমি তো বললাম যে আপনি এখানে কোনো এক সময় ছিল আমার বিদ্যুৎ অফিসে আপনাদের সাধারণ লোকজন যেতে পারতো না, একটা সিন্ডিকেটের মাধ্যমে। আমরা এই জন্য বক্তব্য অনেকবার শুনছি, শুনে নিয়েছে এখানে বিভিন্ন কর্মকর্তা করে, কিন্তু এটা বাস্তবে প্রতিফলন হবে। আপনার পাশে যে বিদ্যুতের সাব স্টেশন আছে, ওইটার পাশে যেখানে গণবসতি, এখানে আমরা সবাই অবগত, ওইখানে এই বিদ্যুৎ তুলছে নাই। এই যে আপনার সন্ধ্যের সন্তান যিনি অ্যাক্সিডেন্ট আছেন বর্তমান, ওনার আন্তরিকতার কারণে প্রায় 100 পরিবারকে বিদ্যুৎ দেওয়া হয়েছে। কিন্তু এরকম আছে একটা পরিবারের জন্য 50টা বিলের দেওয়া হয়েছে, কিন্তু 500 লোকের জন্য 2টা বিলের দেওয়া হয়নি। এগুলো অনেকের সাথে সম্পৃক্ত আছে। স্যার এই রাস্তাটা 30 ফিট করা যাবে না, এই জিনিসটা বেরোতে ঢুকছে অনুরোধ আপনার কাছে স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইসমাইল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা থানার সভাপতি। মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমার একটা আবেদন, উড়িষ্যরে ভালো একটা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নাই এবং একটা ক্লিনিক নাই, হাসপাতাল তো দূরের কথা, একটা ক্লিনিক নাই। এই উড়িষ্যবাসী অবহেলিত যদি শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, এরা তখন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য ওইখানে একটা একটা উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান করার জন্য মাননীয় মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি। আর একটা হাসপাতাল যেন করা হয় উড়িষ্যা।
যেহেতু উড়িষ্যা আমাদের সন্দীপের সাথে জড়িত, এই জন্য আমাদেরও নৈতিকতা অধিকার আছে উড়িষ্যার ব্যাপারে কথা বলা। তো যাও, আমি মহানগরীর কাছে বিনীত অনুরোধ জানাইছি এটা একটু খেয়াল রাখার জন্য। আচ্ছা, এই যে উড়িষ্যার ব্যাপারে যেটা আমি এখন যেটা বলবো যে আমাদের ডেপুটি কমিশনার সাহেব যদি আপনারা যদি একটু চান উড়িষ্যার একটু যে একটা ওভারঅল একটা আমাকে যদি একটা রিপোর্ট দিতে পারেন কি কি দরকার, তাহলে আমি ওই যে সংশ্লিষ্ট উপদেষ্টা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে আমি দেখতে পারি। তো কিন্তু আমাকে একটা জেলা প্রশাসন থেকে একটা স্যার আমরা স্যার উড়িষ্যার শুধু একটা সেক্টর না, আমরা সবগুলো সেক্টরে টোটাল একটা পিকচার আমরা স্যার দেওয়ার চেষ্টা করবো। সেখানে আসলে বর্তমানে কি ধরনের চ্যালেঞ্জ আছে, শুধু শিক্ষা নয়, স্বাস্থ্য, আমরা চেষ্টা করবো সেখানে টোটাল পিকচার আপনাকে দিয়ে দিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার সদস্য সচিব, আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ঠাকুর। আমি সার্বিক কিছু কথা বলতে চাই। প্রথমত যে বিষয়টি সেটা হচ্ছে এই সন্দ্বীপ নদী বেষ্টিত এই বেড়ির বাইরে অনেকগুলো চর সারা সন্দ্বীপে অর্থাৎ জেগে উঠছে, অনেক জায়গাগুলোতে সেখানে চাষাবাদের ব্যবস্থা হচ্ছে। আপনার কাছে আমার অনুরোধ থাকলো অর্থাৎ এই জমিগুলো বিএস কোটের অনুযায়ী যদি খাজনা নেওয়া না হয় তাহলে মানুষের প্রতিনিয়ত চাষবাস করার জন্য যেভাবে প্রতিযোগিতায় আছে সেক্ষেত্রে তখন সেখানে সংঘর্ষের বিষয় দাঁড়াবে। তাই আপনার মাধ্যমে আমার অনুরোধ থাকলো অর্থাৎ ওদেরকে বিএস কোটের অনুযায়ী হলো এই যেহেতু এখন 6 কিস্তি অর্থাৎ এখন চাষাবাদ হচ্ছে এই জায়গাগুলোকে খাজনার আওতায় আনার জন্য। অপরদিকে মাননীয় উপদেষ্টা আপনি এবং যারা অর্থাৎ আমাদের সাবেক বিদ্যুৎ সচিব মোহাম্মদ ইসলাম সাহেব, আপনারা দুইজন আমাদেরকে আমাদের চলন, আমাদের ধরন, আমাদের সকল কিছুর পরিবর্তনের জন্য আপনারা দুজনই। এখন আপনি একটু আগে আপনার বক্তব্য থেকে আমি যেটা জানতে পেরেছি আপনি এলজিডির কিছু কাজে রাস্তার বিষয় নিয়ে আপনার অসন্তুষ্টির কথা আমরা এখানে জানতে পারছি। তাই বলি যে আমরা দুর্নীতির কাছে হেরে যাব তা নয়, আপনার কারণে আজকে সন্দেহের বাজার ভাবে আসতেছে, আপনার কারণে আজকে 25 টনের অর্থাৎ ট্রাক আসতেছে, আপনার কারণে আমরা প্রতিনিয়ত অর্থাৎ গাড়ি করে যাতায়াতের ব্যবস্থা করতে পারছি। সেই জায়গায় আপনি আমাদের কারোর প্রতি কোন কর্মকর্তার প্রতি কষ্ট হয়ে আপনি কি আমাদেরকে সেই সরু রাস্তায় চলাচল করার জন্য অবস্থা আগের মতো রাখবেন, নাকি এই প্রয়োজনে আপনার দেওয়া যে ফেরি সেই ফেরির প্রেক্ষিতে যে বিশাল বিশাল গাড়িগুলো এখন সন্দেহ আসতেছে এই গাড়িগুলো রাস্তায় চলাচলের জন্য উপযোগী কোন রাস্তা নাই সেটা আপনি নিজেই জানেন। শুধু দুটি রাস্তা রয়েছে অর্থাৎ যেটা গুপ্তচর রাস্তা এবং দেলোয়ারখাঁ যে রাস্তা রয়েছে সেই দুটি রাস্তার কথা আমি বলবো মাননীয় উপদেষ্টা, আমরা কি সেই সপ্তাহে দুটি রাস্তায় দেখতে পাই না? আমরা কি রাজশাহী বগুড়ার মতন এই রাস্তার দুই পাশে লাইট জ্বলবে, এই রাস্তায় দুটি রাস্তায় বড় করে 30 ফুটের রাস্তা করে সুন্দর একটি অর্থাৎ সন্দ্বীপবাসীর জন্য দৃষ্টিনন্দন হবে এবং সন্দ্বীপের মানুষ এখানে ঘুরতে এসে এই দুইটি রাস্তার অন্তপক্ষে এবার সৌন্দর্য বৃদ্ধি, এটা কি আমরা কি আপনার মাধ্যমে আমরা দেখতে চাই না, আমরা দেখতে পাই না? তাই আমার অনুরোধ থাকবে 30 ফিট করে দুইটি রাস্তাকে বর্ধিত করে দুই পাশে লাইট জ্বালিয়ে রাস্তাটাকে সন্দ্বীপটাকে সুন্দর করার জন্য। অপরদিকে গ্রামীণ যে রাস্তাগুলো রয়েছে ইউনিয়ন কানেক্ট উপজেলার সাথে কানেক্টিং যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তাগুলোকে পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী এই রাস্তাগুলোকে অর্থাৎ 20 ফিটের রাস্তা করলে তাহলে আজকে সন্দ্বীপের যে পরিমাণ গাড়ি আসতেছে আমরা সেই জায়গার যানজট থেকে আমরা মুক্তি পাবো। এবং এখন একটি অটোরিকশা আর একটি হুন্ডা এর বাইরে আর অন্য কিছু চলাচল রাস্তা করতে পারে না, যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমি তাই বলতে চাই এই জায়গাটায় আপনি আমাদের প্রতি কোন রকম কষ্ট জায়গায় না রেখে উদারতা জায়গায় রেখে ওই দুর্নীতি জায়গাটাকে বন্ধ করে এই আমাদের চাহিদা রাস্তার যে চাহিদা এটা পূরণ করবেন। আপনি না করলে আমাদের আর করবার আর কেউ থাকবে না। তৃতীয় উপদেষ্টা তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে সন্দ্বীপের চতুর্পাশে বেরি, এই বেরি দিয়ে অর্থাৎ এই যে অর্থাৎ উপর দিয়ে আপনি যদি কোর্টে এই রাস্তা 4টা অংশ করে বা বেরির কোর্ট নাম্বার যদি দিয়ে দেন কোনো না কোনো নামে, তাহলে এই রাস্তাগুলো যদি পাকা হয় চতুর্পাশে তাহলে সেখানে বিশাল জনগোষ্ঠী সেই বেরির উপর দিয়ে চলাচল করতে পারবে বা সময়ের তাগিদে সেখানে লাইটিং হবে, মানুষ দূর থেকে এখানে দেখতে আসবে। সেই বিষয়টা মাননীয় উপদেষ্টা এটা করা যায়। আর সামগ্রিকভাবে আমি যেটা বলতে চাই সেটা হলো বিশেষ করে আপনি শিক্ষা ক্ষেত্রে বলছেন আমাদের সাথে সাথে আমার বাড়ির পাশে ক্যারিয়ার স্কুল আছে, এখন সেই ক্যারিয়ার স্কুলের শিক্ষক মাত্র 3-4 জন রয়েছে।
এবং মোহনা সেকেন্ডার বা 5,000 শিক্ষক রয়েছে, সেই বিষয়টাই আপনারা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়গুলো অন্ততপক্ষে আমাদেরকে দেখার জন্য হচ্ছে। আর জেটির যে বিষয়টা অন্ততপক্ষে আরো 500 মিটার যদি এই জেটিটা বর্ধিতকরণ করা হয়, তাহলে এই শীতের মৌসুমে যেখানে ফেরি আসতে কষ্ট হয়ে যায়, সেখানে 500 মিটার বেড়িটা যদি বর্ধিত করা হয়, তাহলে এই কাদা অবস্থায় আমাদের মা বোনেরা সেভাবে আসার আর সুযোগ পেল না। সে বিষয়ে আমি এখন একটু বলি ফেরি ব্যাপারে। কালকে কিন্তু আমরা ওই থেকে নেমে দুই পারি বাটবাড়িয়া প্রান্তে আর এখানে ওই গুপ্তছড়া প্রান্তে ওই ফেরির অবস্থাটা দেখছি। তো ফেরির আমাদের সঙ্গে ছিলেন নৌ পরিবহনের সচিব ডক্টর নূর নাহার, উনি ছিলেন। তো ওখানে আমরা এটাকে আইডেন্টিফাই করছি। ওখানে হচ্ছে কি যে বাঁশবাড়িয়া দুই প্রান্তে 3টা ঘাট হওয়ার কথা। একটা হচ্ছে লো ওয়াটার, একটা হচ্ছে মিড ওয়াটার, একটা হচ্ছে হাই ওয়াটার, এটা একটা। আরেকটা হচ্ছে যে ড্রেসিং। তো এখন ওই যে এখানে 2টা মন্ত্রণালয়ের কাজ আছে। একটা হচ্ছে যে আমাদের সড়ক বিভাগের কাজ আছে কিছু, আর কিছু হচ্ছে যে ওই যে যেটা বললাম যে ওই যে শিপিং নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাজ। তো এখন ওনারা সব এসে দেখে গেছেন। তো আমরা এটা শুরু করবো। ড্রেজিংটাকে আরো বিএডব্লিউডি চেয়ারম্যান ছিলেন, ড্রেজিংটাকে আরো এফেক্টিভ করার চেষ্টা করবো। আর ওই যে 3টা ঘাট যেটা বললাম হাই ওয়াটার, লো ওয়াটার, মিড ওয়াটার, এই 3টা ঘাটকে যাতে চালু করা যায় সেটা। এরপর দ্বিতীয় জিনিসটা, এটা কিন্তু আমি ডেপুটি কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো। আমি সন্দীপের সম্পর্কে যেটা পাই সেটা হচ্ছে যে ওই যে খাজনা নেওয়া হচ্ছে। আপনার তো ওই যে নতুন জমি দূরের কথা, বর্তমান জমিরই খাজনা নেওয়া হয়। তো এইটার একটা অন্যতম কারণ হচ্ছে যে এসি ল্যান্ড মনে হয় নাই। মধ্যে একজনকে এসি ল্যান্ড দেওয়া হলো, দেওয়া হচ্ছিল, এটা কি হলো? এসি ল্যান্ড দেওয়া হয়েছে তাকে না, দেওয়া। তো এইটা একটা কমন যে, তো এইটা একটু নজরে রাখতে হবে যে লোক খাজনা যাতে দিতে পারে আর কি। যে খাজনা নামজারি, ওই যে আমার এখানে একজন সেই জন্য আমার সাথে দেখা করতে যাচ্ছে, বলছে যে কি মাপটা দিয়েছে কি নামজারিকারী হচ্ছে না। তো এই জন্য এইটা একটু দেখবেন যে এটা মানুষের একটা কারণ আমাদের তো এখনো জমির উপর মানুষের নির্ভরতা আছে। তো ওই জন্য মানুষের যাতে খাজনাটা সঠিক সময় দিতে পারে এবং ওই যার জমি তার নামে যাতে জারি হয়, এটা একটু আপনার দেখবেন। ধন্যবাদ। আপনারা কেউ রিপিট করেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের। আমি সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে আছি। আমি প্রথমে মাননীয় উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমাদের বিভিন্ন পেশা শ্রেণীর লোকের সাথে আজকে আমাদের যে আলোচনার সুযোগটা করে দেওয়ার জন্য ওনাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। উনি বাংলাদেশের একজন কৃতি পুরুষ। উনি প্রশংসা করলে উনি রাগ করবেন, বাট ওনার দায়িত্বটা সারা বাংলাদেশকে নিয়ে। কিন্তু আমরা সন্দ্বীপের মানুষ, ভোর খেতে খেতে আমরা কিন্তু আপনার প্রতি আমাদের এক্সপেকটেশনের যে জায়গা সেটা কিন্তু অনেক বেশি। তো আমি মনে করি আজকে যারা এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন, সমস্যা সম্পর্কে আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন, পাশাপাশি এখানে সংশ্লিষ্ট যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তাদের যে কর্মকর্তাবৃন্দ আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এবং অলমোস্ট অনেকগুলো বিষয় এখানে আসছে। আমাদের অনেক সমস্যা, সব সমস্যাগুলো হয়তো রাতারাতি বা একাধারে অনেকগুলো সমস্যার সমাধান করা যাবে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছু কিছু বিষয়ে আমাদেরকে একটু ভালোভাবে কনসেন্ট্রেশন দেওয়া উচিত, যেটা নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন। যেমন আপনার চট্টগ্রাম থেকে সন্দ্বীপ এই যাতায়াতের ব্যাপারে আপনার যুগান্তকারী যে পদক্ষেপ, সেটা অবশ্যই সন্দ্বীপের মানুষকে ভবিষ্যতে আরো ভালো কিছু করার বা স্বপ্ন দেখার একটা জায়গা আপনি সৃষ্টি করে দিয়েছেন। সেক্ষেত্রে আমাদের যে সমস্যাটা, বিশেষ করে যাত্রীরা এখনো কিন্তু কাদা দিয়ে উঠানামা করতে হয়, এই বিষয়টার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করলো, যাতে করে আপনি দ্রুত আরো যুগোপযোগী কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। আমাদের সন্দ্বীপের আভ্যন্তরীণ যে সড়ক ব্যবস্থা, আসলে গত 15 বছর এই সড়ক ব্যবস্থার যে কর্মকাণ্ড, আমরা এখন বিশেষ করে 5ই আগস্টের পরে আমরা প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা ঘোরাফেরা করি, কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ। আমরা মনে করি ক্রমান্বয়ে হয়তো আপনার স্বইচ্ছার মাধ্যমে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ হবে। আমরা একদিনে হয়তো হবে না, সেটা হবে। আমরা যারা রাজনৈতিক কর্মী, আপনি জানেন যে এখানে
বর্তমান সন্দ্বীপে যে 15টা ইউনিয়ন আছে এখানে চেয়ারম্যান নাই, মেম্বাররা নাই, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তারা আসলে ওই দায়িত্ব পালনের জন্য তাদের সক্ষমতার যথেষ্ট অভাব আছে। তো সেই জায়গায় আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা সন্দ্বীপে যারা থাকি, তাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমাদেরকে অনেক কাজ করতে হয় এবং ইভেন সাধারণ মানুষের যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের জন্য রাজনৈতিক কর্মীদেরকে কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হয়। আমরা 5ই আগস্টের পর থেকে দলমত নির্বিশেষে কিন্তু সন্দ্বীপের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আমরা ওই কাজগুলো করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এর বাহিরেও আমরা আমাদের এখানে অনেক কাজ হবে, কিন্তু 2-3টা কাজ মাননীয় স্যার আপনাকে একটু করি। আমাদের মেইন পাবলিক যে পারসেপশনের জায়গা থেকে আইন শৃঙ্খলাটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে হচ্ছে এবং গুরুত্ব দেওয়া উচিত। তো আমি মনে করি বর্তমান ওসি সাহেব যিনি আছেন উনি ওনার লেভেল বেস ট্রাই করতেছে, যে আমরা ওনার কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। আমাদের এসপি মহোদয় নতুন আসছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করে আমরা গত 1 বছর থেকে 2-1টি বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছি। বিশেষ করে সন্দ্বীপের আভ্যন্তরীণ যোগাযোগের কারণে যেই জায়গায় থানাটা অবস্থিত, আমরা মনে করি আমাদের উত্তর সন্দ্বীপ এবং দক্ষিণ সন্দ্বীপে বিশেষ করে শিবেরহাট এবং আকবরহাট কেন্দ্রে যদি সাব স্টেশন করা হয়, আমরা যেটাকে পুলিশ ফাঁড়ি বলি, এই ব্যাপারটার জন্য আমরা কিন্তু দীর্ঘদিন থেকে বলে আসছি। আমার মনে হয় এসপি সাহেব একটু উদ্যোগী হয়ে এই ব্যবস্থাটা নিলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু ভালো হবে, একটুকুন আমরা মনে করতে পারি। আর থানাতে কিন্তু পর্যাপ্ত পুলিশিং ব্যবস্থাটা কম আমরা যতটুকু মনে করি, যেহেতু একটি দ্বীপাঞ্চল, এখানে 4 লক্ষ লোক বসবাস করে। আর এখানে মনে করেন বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমাদের এখানে আমরা শত চেষ্টা করার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে চরম অবনতি হয়। তো এই বিষয়টাকে যদি আমরা প্রায়োরিটি দিই, বিশেষ করে সন্দ্বীপের মানুষকে ভালো রাখার জন্য আইন শৃঙ্খলা, আমাদের ডেভেলপমেন্ট হওয়ার আমরা আস্তে আস্তে অনেক কিছু হবে ভবিষ্যতে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আমাদের প্রায়োরিটি দিয়ে প্রশাসনের মাধ্যমে আমরা সেই কাজটা আমরা করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব। আরেকটি বিষয় যেটা, সেটা হলো যে প্রশাসনে যারা কাজ করেন, বিশেষ করে উপজেলা প্রশাসনে, আমরা গত 5ই আগস্টের পরে নিশ্চয় উপদেষ্টা মহোদয় আপনার নলেজে আছে যে সন্দ্বীপের বিএনপির নেতা কর্মীরা থানা পাহারা থেকে শুরু করে উপজেলা ভবন থেকে শুরু করে প্রত্যেকটি স্থাপনা সুরক্ষার জন্য আমাদের রাজনৈতিক নেতা কর্মীরা দিন রাত কিন্তু তারা কিন্তু পাহারা দিয়েছে। পুলিশি ব্যবস্থা ছিল না, তারা পাহারা দিয়েছে। অর্থাৎ এই সন্দ্বীপে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু আমরা মনে করি যে উপজেলা প্রশাসনে যারা দায়িত্বরত আছেন, আমাদেরকে এখানে যেহেতু জনপ্রতিনিধি নাই, বিশেষ করে মেম্বার চেয়ারম্যান, কিন্তু ওনাদের একটা উচিত, যেটা আমরা মনে করি আমাদের রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে জনগণের স্বার্থে, তাদের সাথে যে একটা সম্পৃক্ত করে সন্দ্বীপের আর্থসামাজিক, সন্দ্বীপের শৃঙ্খলা সবকিছু মেনটেন করার জন্য যে উদ্যোগীটা হওয়া উচিত, বর্তমান প্রশাসনের ক্ষেত্রে আমরা এটা যথেষ্ট অভাব দেখতে পাচ্ছি। আমরা মনে করি না যে ওনারা নিজেরা সম্পূর্ণরূপে লিমিটেড লোক দিয়ে সন্দ্বীপের সবকিছু ভালো রাখতে পারবে। আমি মনে করি যে আমাদের রাজনৈতিক কর্মী যারা আছে, সামাজিক কর্মী যারা আছে, সাংবাদিক, সুশীল সমাজের সমস্ত লোকদের সমন্বয়ে একটু সন্দ্বীপকে ভালো করতে হবে। কিন্তু ওনাদের এই জায়গায় যথেষ্ট সীমাবদ্ধতা আছে। এটা কি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত সেটা আমাদের জানা নেই। যেমন আমরা 5ই আগস্টের পরে আমরা এত কষ্ট করেছি সন্দ্বীপকে ভালো রাখার জন্য। আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমরা আগে দেখেছি যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বা প্রতিনিধি, ওনাদের উপস্থিতিটাকে ওনারা ওয়েলকাম জানাতো। কিন্তু বর্তমান প্রশাসন এই রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মীদেরকে মানে কোনো না কোনোভাবে অ্যাভয়েড করে যাচ্ছে। আমি জানি না এতে করে শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে ওনারা কি ভালো রেজাল্ট পাচ্ছে নাকি খারাপ হবে, সেটা ওনারাই সিদ্ধান্ত নেবে। আমি 2-3টা কথা বলে শেষ করব। বিশেষ করে সন্দ্বীপের ট্রাফিক ব্যবস্থাটার জন্য আমরা কিন্তু কথা বলে আসছিলাম যে বর্তমানে মনে করেন আপনার এনামনাহার কমপ্লেক্স এলাকাতে, এটা আমরা তৎকালীন এসপি সাহেব এবং ওসি সাহেবকে আমরা একাধিকবার বলছি যে এখানে একটা সাময়িক হলেও শর্টকাট বেসিস হলো আমাদের একটা ট্রাফিক ব্যবস্থাটা প্রয়োজন এনামনাহার থেকে উপজেলা কেন্দ্র। এই ব্যাপারে আপনার আসুন একটা পদক্ষেপ আমরা প্রত্যাশা করি। আর আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটা আপনি একজন সন্দ্বীপের তৃতীয়পুরুষ হিসেবে শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি সেটা আপনি জানেন। আমার মনে হয় আপনি যদিও সারা বাংলাদেশের উপদেষ্টা, কিন্তু সন্দ্বীপ আপনার মাতৃভূমি। আমরা আপনার থেকে অনেক কিছু প্রত্যাশা করি। সেই প্রত্যাশার আলোকে আপনি যথাযথ ব্যবস্থা নেবেন, এটুকুন আমাদের একটা দাবি থাকতে পারে। উড়িচরের বিষয়ে একটু কথা বলি। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দরা যখন উড়িচরে যায় তাদের অনেক সমস্যাগুলো আমরা শুনি।
তো উড়িচর একটি বিচ্ছিন্ন দিক, সন্দ্বীপ বিচ্ছিন্ন, তার চেয়ে উড়িচর আরেকটি বিচ্ছিন্ন দিক। উড়িচরের যে সমস্ত সমস্যাগুলো আছে আপনি ইতিমধ্যে বলেছেন যে সেখানে একটা রিপোর্ট আকারে আপনি উড়িচরের সার্বিক যে পরিস্থিতিটা, সমস্যাগুলো সমাধানের জন্য আপনি ব্যবস্থা নেবেন। সেখানে কিন্তু 40,000 লোক বসবাস করে, সেখানে কিন্তু একটা ভালো স্কুল নেই, সেখানে একটা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে প্রাথমিক যে বিষয়টা সেটাও নাই। এই দুইটা বিষয় কিন্তু উড়িচর খুব প্রয়োজন। একটা হলো শিক্ষা ব্যবস্থার একটা স্কুল করা, আরেকটা হচ্ছে একটা হসপিটালের মতো করে করা। এটা আপনি স্পেশালি একটা উদ্যোগ নিয়ে উড়িচরের এই সমস্যাটা সমাধান করতে পারেন। আমি আরেকটা বিষয়, যেটা স্বাস্থ্যের যে বিষয়টা, ডাক্তার থাকে না, আপনি সমস্যা ফেস করতেছেন আপনার জায়গা থেকে, আমরাও সেটা ফেস করতে পারি। কিন্তু আমার মনে হয় এই বিষয়টাও আমরা কিন্তু 20 বছর 25 বছর আগে আমরা কি ছিলাম, আমাদের বর্তমান নতুন প্রজন্ম কিন্তু তাদের প্রত্যাশার জায়গা কিন্তু অনেক বেশি। আগে কি ছিল সেটা আমরা এখন নতুন প্রজন্মকে আমরা জবাব দেওয়ার কোনো সুযোগ নেই। তারা এখন এত বেশি আধুনিক চিন্তাধারার মানুষ বা হয়ে উঠতেছে। তো আমার মনে হয় যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এই শিক্ষা এবং স্বাস্থ্য সন্দ্বীপের এই দুইটা বিষয়ে আপনি যত সময়টুকুন দায়িত্ব পালন করবেন, সন্দ্বীপের মানুষের প্রতি আপনার যে আন্তরিকতা, আপনার যে ভালোবাসা, সেটার প্রতিফলন ঘটবে আপনার কর্মকাণ্ডের মাধ্যমে। পরিশেষে এখানে যারা কর্মকর্তাবৃন্দ আসছেন তারা সবাই উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। আমি আশা করি সন্দ্বীপের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে বিভিন্ন সেক্টর ওয়াইজ যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা নিশ্চয়ই আমাদের উপদেষ্টা মহোদয়ের সহজে অ্যাক্সেস নিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। তো আমি আশা করি আমরা আগামীতে যে সন্দ্বীপটা দেখতে পারবো একটি সুন্দর সন্দ্বীপ হবে। এখানে একটা বাসযোগ্য সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা সুন্দর সন্দ্বীপ দেখতে পারবো। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম স্যার। আমি 2 মিনিট এক মিনিট কথা বলবো স্যার। না আমি বলিনি। জি, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমি বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা। দুইটা পয়েন্ট, একটা হচ্ছে আমাদের পশ্চিম দিকে রোহিঙ্গাদের সমস্যাটা, এখানে ওরা মাঝে মধ্যে সন্দ্বীপ পালিয়ে চলে আসে। এখন আমাদের এখানে আইন শৃঙ্খলা অবনতি করতেছে, আপনারা দেখতেছেন। ওই বিষয়টা একটু দেখা দরকার কি রোহিঙ্গাদের বিষয়গুলো। দ্বিতীয় যে বিষয়টা আমাদের নৌ পরিবহন বিষয়, 3 নাম্বার সিগন্যাল উঠলে আমরা সন্দ্বীপ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় মাঝে মধ্যে 1 সপ্তাহ ব্যাপী আমরা তাদের বন্ধ হয়ে যায়। এখানে কাঁধের নৌকা চলে, কাঁধের বোট চলে, লাল বোট চলে, অথচ স্টিমার চলতে পারে না। এই জন্য আপনাকে আমাদের অনুরোধ যে অন্তত 3 নাম্বার 4 নাম্বার সিগন্যাল চলতে পারে এমন যাতায়াত ব্যবস্থা আমাদের করা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার, আমি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শহীদ আহত সেলের সদস্য। আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে পুলিশ পাড়ির কথা বলেছেন। পুলিশ পাড়ির জন্য আমি এসপি স্যারের কাছে দিয়েছিলাম, ওখানে 40% করে 2টা জায়গা উনি চেয়েছেন। এটা নিয়ে জায়গা এখনো খুঁজতেছি আমরা, জায়গায় কেউ দেওয়ার মতো মানুষ নয়। উনি বলছে জাস্ট জায়গাটা যদি ওনাকে জায়গা দিয়ে ওনাকে যদি অ্যাপ্লিকেশন করা হয় দেন হচ্ছে উনি পুলিশ পাড়িটা করে দেবেন। সন্দ্বীপের 2 সাইডে 2টা পুলিশ পাড়ি। আর আমাদের সন্দ্বীপে একটা নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং একটা ইনস্টিটিউট খুব বেশি প্রয়োজন, যেটার কারণে আমাদের সন্দ্বীপে কোথাও, যেমন দক্ষিণ সন্দ্বীপে আমার বাড়ি, আমি বিশেষ করে দক্ষিণ সন্দ্বীপ নিয়ে অনেকগুলো কাজ করতেছি। যেটা হচ্ছে দক্ষিণ সন্দ্বীপের যে মেডিকেল, ছাড়িগেটের যে মেডিকেলটা, ওই মেডিকেলে এতদিন কোনো ডক্টর ছিল না। এবং ওই মেডিকেলে পুরোপুরি ভূতের একটা পরিবেশ আছে, ওই যে জানালা দরজা সবগুলো ভেঙে তুলে একটা অবস্থা। তারপরেও আমি আমাদের সন্দ্বীপ উপজেলার মানব বিশেষ স্যার ডক্টর মানব বিশেষ স্যারকে আমি বলেছি, বলার পরে হচ্ছে উনি একজন ডাক্তার এখন গত শনিবার থেকে ওখানে দীর্ঘত অবস্থায় দেওয়া হয়েছে। এখানে ওখানের মধ্যে আমাদের আরও কিছু জিনিস, যেটা হচ্ছে এই গাইনি, আগে থেকেই গাইনি বসতো, গাইনি একজন ডাক্তার বসতো এবং ওখানে নর্মাল ডেলিভারিগুলো হতো, কিন্তু এখন সেটাও হচ্ছে না। আমাকে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট দিয়েছিল যে একজন গাইনির জন্য আমি খুলেছি, বাট কোথাও এদিকে মানে সন্দ্বীপে কোনো ডাক্তারই আসতে যাচ্ছে না। আর এটার জন্য হচ্ছে আমাদের যদি নার্সিং ইনস্টিটিউট যদি করা হয় তাহলে হচ্ছে আমরা এই যে স্বাস্থ্য খাতটা হয়তো কিছু একটা হইতে পারে। আর হচ্ছে দক্ষিণ সন্দ্বীপে নতুন চর উঠছে, যেটা হচ্ছে সোয়াখালী থেকে ওই সাইডে,
ওই সাইডে যদি জায়গাগুলো ইউটিলাইজ করা হয় তাহলে আমাদের কৃষি খাতে কিছু একটা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার নাম সুলাইমান বাদশাহ। আমি শুধু দু একটি কথা বলবো। জ্ঞানী লোকের গুণের কথা, জ্ঞানের কথা যদি মানুষকে না বলা হয়, এটা অকৃতজ্ঞতা থাকে মানুষ। গুণের কথা স্বীকার করতে হয়, না হয় মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়। তাই আমি আজকে এই মহোদয়ের কাছে, উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আপনি সন্দীপের হয়ে সন্দীপের অতীতের কথা চিন্তা করে আজকে যে জমায়েত করেছেন, এই যে দুই জমায়েত আরো দুই একটা আগেও করেছে। কারণ আপনার গুণের কথা আমরা যদি স্বীকার না করি, আমরা সন্দীপবাসী অকৃতজ্ঞ হয়ে যাব। আমি বেশি কথা বলবো না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি মুক্তিযোদ্ধার পক্ষ থেকে, সন্দীপের সকল পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই এবং আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমরা আসলে অনেকক্ষণ আপনাদের সকলের কথা শুনলাম। আমরা যদি একদম শেষের দিকে চলে এসেছি, আমাদের সন্দীপ স্যার আছেন, নতুন এসপি মহোদয় আসছেন। আমরা ওনাদের দুজনের কথা শুনবো, তারপরে স্যারের কথা শুনে শেষ করবো। আপনারা যদি আর একজন বা দুজন যদি কোনো স্পেসিফিক ইস্যু থাকে, জাস্ট 1 মিনিটে। জি, এটা হলো উপদেষ্টা মহোদয় যে বারবার বলছেন যে ড্রেসিং নিয়ে আমি পুনরাবৃত্তি করতে চাই। আমার পরিচয় বলে আমার নাম শামসুল হাসান মুন্না, দৈনিক আমার জানতে পেরেছি যে ড্রেসিং এখন যেটা চলছে সেটা টোটাল কোনো রিসার্চ ওয়ার্ক হয়নি, এটা আমি জানতে পেরেছি। তো এবং বিএডব্লিউ নিয়ে একটা মৌখিক নির্দেশনা প্রদান করেছে CEGIS এই প্রতিষ্ঠানকে। তো আমি চাইছিলাম বা আমরা চাইছিলাম যে এটা মৌখিকভাবে না হয়ে এটা লিখিত কোনো রিকুইজিশন দেওয়া যায় কিনা। মানে আপনার কথাটা বুঝলাম না। এটা হলো যে ড্রেসিং এখন যেটা চলছে এটা উইদাউট রিসার্চ, ড্রেসিং তো হঠাৎ করে শুরু হয় না, আরো আগে থেকে তো শুরু হয়েছে, আরো আগে থেকে চলছে। তো আমরা যে বিআইডব্লিউটি যখন কোনো জায়গায় ড্রেসিং করে তখন তার আগে সে জানে, তাকে জানতে হয় কি পরিমাণে সিলরেশন হচ্ছে, কি পরিমাণে বালু কাটবে, কত ফিট ড্রেজার ইউজ করবে, এগুলো সব রিসার্চ করে কার্যক্রম করে। যদি আপনার এই কোশ্চেনটা, তারপরেও আমরা বিআইডব্লিউটি কে বলবো যে তাদের আরো কোনো ফার্দার কোনো কোয়ারি থাকলে আমরা তাদেরকে জানাবো। এখানে ওই যে CEGIS এবং ওয়াটার মডেলিং আমরা খুঁজে জানতে পেরেছি ওনাদেরকে CEGIS মৌখিক ভাবে বলা হয়েছে যে আপনারা রিসার্চ করেন। আমি এই জন্য প্রসঙ্গটা তুললাম, এটা টেকসই এবং আরো বেশি সাশ্রয়ী হওয়ার জন্য রিসার্চ ওয়ার্কের প্রয়োজন। আসলে সরকারি কাজে মৌখিক ভাবে বলার কোনো সুযোগ নাই, আমার মনে হয় না যে এরকম কোনো সুযোগ আছে মৌখিক ভাবে বলার। কোন প্রতিষ্ঠান যদি নিজেরা তাদের মতো রিসার্চ করে, রিসার্চ বেসড অর্গানাইজেশন, সেটা তারা করতে পারে, কিন্তু আমরা কখনোই কাউকে মৌখিক ভাবে বলতে পারি না। আরেকটা ছোট প্রশ্ন করে শেষ করতে চাই, যে আমাদের গত 2 দিন ধরে আমাদের মানে সন্দীপের সোশ্যাল মিডিয়ায় একটু মানে বেশ আলোচনা হচ্ছে যে উপদেষ্টা মহোদয়ের প্রতি আমাদের মানে পুরো সন্দীপবাসীর যে আশা, এটা আকাশচুম্বী, এবং সেই আশা থেকে মানে খুব বেশি এটা মানে পার্সোনাল প্রশ্ন হয়ে যায়, তবু আমাকে ক্ষমা করবেন, একটু আমি জানতে চাইছি আগামী ইলেকশনে আপনার প্রার্থিতা মানে বিষয়ে মানুষ আগ্রহ প্রকাশ করছে আর কি, এই বিষয়ে আপনার মতামতটা একটু জানতে চাইছি। ধন্যবাদ। আমি একটা বিষয় আমি সম্পূর্ণ বলতে এখানে ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি একটু সন্দীপে মুক্তিযোদ্ধাদের একটা সংগঠন আছে, কেন্দ্রীয় কাউন্সিল করতে কিছুদিন আগে একটা কমিটি ঘোষণা করা হয়েছে। আমি জানি না ডিসি সাহেব বিষয়টা অবহিত আছেন কিনা। সেখানে যাদেরকে দিয়ে 60 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে, যে যাদেরকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে তারা কিন্তু কেউ সন্দীপের নাই। তাহলে এই যে যারা সন্দীপে থাকতে পারছে না বা সন্দীপে নাই, তাদের মাধ্যমে এই কমিটিকে দিয়ে সন্দীপের যে মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য যে কমিটিটা, তাদের কোনো কাজ করার কোনো সুযোগ নাই, কাজ করতে পারতেছে না। হ্যাঁ, সুতরাং এই কমিটিটার বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করব। ধন্যবাদ। আমি বিষয়টা আমি বলি আপনাকে যে আমি জানি না এখানে কি হয়েছে। সারা বাংলাদেশে জেলা ইউনিট কমান্ড গঠন হওয়ার পরে জেলা ইউনিট কমান্ড সেই উপজেলা ইউনিট কমান্ডের বিষয়ে রিকমেন্ড করেছে সেন্ট্রাল কমান্ড থেকে, সেটা অনুমোদন হয়ে আসছে।
জেলা ইউনিট কমান্ডের সাথে আমরা কথা বলতে পারি যে কারা এখানে কাদেরকে নমিনেশন দেওয়া হয়েছিল। এটা জেলা ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধাকে দিয়েছে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দিয়েছে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সেখান থেকে অনুমোদন হয়ে আসছে। ধন্যবাদ। সম্পূর্ণ প্রশ্ন করি, আমি হচ্ছে নিয়াজ মাহমুদ, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স চট্টগ্রাম জেলার সদস্য। আমি ওই শামসুল আজম মুন্নার ওনার সাথে সম্পূরক যাতায়াত নিয়ে আমাদের আলটিমেটলি বিএডব্লিউটি একটি 50 বছরের উপরের প্রতিষ্ঠান, 50 বছরের উপরের প্রতিষ্ঠান। আমাদের সন্দীপ হচ্ছে যে এটা একটা বিশেষ সামুদ্রিক অঞ্চল, যেটা স্যার প্রথমবারই উদ্যোগ নিয়ে সন্দীপের সকল ফেরি চালাইছেন। কিন্তু আমাদের এখানে যে সিলটেশন হয়, ড্রেজিং হয়, সবকিছু হয় ওকে, বাট আমার এখানে সন্দীপের মানুষ গত 6 মাস ধরে কাদায় অর্ধেক ডুবাইছে। দিনে 3 ঘন্টা জ্বর ছিল, ওই 3 ঘন্টা বাদে কাদায় অর্ধেক ডুবাইছে। তবে ড্রেজিংটা হইতেছে, বছরের শেষ আইসা এখন ড্রেজিং হইতেছে। তো এখন আমাদের মানে আমরা এখন কি চাইবো, 12 ইঞ্চের ড্রেজিং কি স্থায়ীভাবে ড্রেজার কি সন্দীপে থাকবে, নাকি ড্রেজিংটা যাতে সিলটেশন না হয় একটা গবেষণা হয়ে এই দুই পাশে দুটো ওয়েব ব্যারিয়ার, যেমন মাতার বাড়িতে আমি একটা দেখেছি সিলটেশন মিটিগেট ডাই যেটা ওকে হচ্ছে, ওইরকম হবে, নাকি একটা ড্রেজার আমি স্থায়ীভাবে সন্দীপে চাইবো। আলটিমেটলি আমার সন্দীপের সব সমস্যা এখানে যা উঠে আসছে সবগুলো সমাধান হয়ে যাবে যদি আমি সন্দীপের এখানে খালের ভিতরে 24 ঘন্টা অ্যাটলিস্ট জোয়ারের টাইম এবং জোয়ারের ভাটার সময় অ্যাটলিস্ট 6 ঘন্টা যদি আমি পানি রাখতে পারি, উঠানামা সমাধান হয়ে যাবে। সন্দীপে ডাক্তার আসবে, চিকিৎসক আসবে, এই শিক্ষক আসবে, সবাই আসবে। তো আলটিমেটলি বছরে 2 মাস যদি এখানে শুধু ড্রেজিং করে, ড্রেজিং এর পরে আমার এখন জানুয়ারিতে ড্রেজিং শেষ হয়ে যাবে, বাবা আসছে ড্রেজিং শেষ হয়ে যাবে, এরপরে এপ্রিল মে মাস পর্যন্ত ফেরি চলবে, মে মাসের পর বন্ধ হয়ে যাবে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আমার সন্দীপের মা বোনেরা আধাপালা এই পানিতে নাইমা যাবে। এভাবে কি চলবে? আমাদের স্যার তো চলে যাবে, আমরা কার কাছে যাবো? আমরা আমার স্যারের কাছে আসছি, ড্রেজার কি সন্দীপে একটা স্থায়ীভাবে থাকবে নাকি সিলটেশন যাতে না হয়, এটা যাতে বজায় থাকে। তো এটা আসলে কোনটা করা হবে গবেষণা করে, এটা হচ্ছে যে কথা। স্যার আমি সুপার ইঞ্জিনিয়ার বিএডব্লিউটি। স্যার উনি সুন্দর একটা প্রশ্ন করেছেন স্যার। আসলে বেসিক্যালি স্যার ভরা মৌসুমে স্যার ড্রেজিং করা যায় না, কোথাও আমরা ড্রেজিং করি না স্যার। ড্রেজিং শুষ্ক মৌসুমেই হয় স্যার। শুষ্ক মৌসুমটা নভেম্বরের শেষেই শুরু হয়, আমরা তো সেই আর্লিতেই চলে এসেছি স্যার এবার। আর এখানে স্যার সিলটেশনের বিষয়টা স্যার আমাদের যে ওনারা বললেন সিডিআইএস এখানে কাজ করে স্যার, দীর্ঘদিন ধরে তারা কাজ করছে, এখনও কনসালটেন্ট রয়েছে তারা স্যারে। এখানে স্যার সিলটেশন রেটটা অনেক হাই, যার ফলে আমরা এখানে স্যার এই নিয়ে 3rd টাইম ড্রেজিং করছি। একবার আমরা যেটি সামনে করেছিলাম এখানে করলাম, এবার 2বার। স্যার এখানে যেটা হয়েছে স্যার, এখানে সিলটেশন রেটটা এত পরিমাণে হাই, আমরা যখন কোনো স্টাডি করি তখন এখানে কখনোই ফিজিবল হয় না। কিন্তু স্যার সন্দীপের পারিপার্শ্বিকতা চিন্তা করে আমরা বারবার এখানে আসি এবং আমরা চেষ্টা করছি এটা চালু রাখার জন্য, কারণ আমরা মনে করি যে হয়তো 2-3 বার করার পরে হয়তো একটা স্টেবিলিটি হলেও হতে পারে, সেই হিসেবে স্যার আমরা কাজ করছি স্যার। আরও যে ভাই সুন্দরভাবে বলেছেন যে মার্চ পর্যন্তই আমরা থাকি, কারণ ওই সময়টায় স্যার শুষ্ক মৌসুম বিরাজ করে, এই সময় আসলে ড্রেজিংটা করা সম্ভব না। আর এইখানে স্যার যেহেতু স্যালাইন এরিয়া স্যার, এখানে সার্বক্ষণিকভাবে স্যার আসলে প্রাইভেট ড্রেজার তারা রাখতে চায় না, আমরাও রাখতে পারি না, কারণ স্যার ওটার যে লোহার সাথে যখন স্যালাইনের সংস্পর্শে চলে আসে ড্রেজারের তলাগুলো নষ্ট হয়ে যায়, তো এটার মেনটেন্যান্স কষ্ট অনেক হাই হয়ে যায়। আর এছাড়া স্যার আমি বলি যে এই অর্থ বছরেই স্যার আমরা শুধু এই 3-4 মাসে আমাদের প্রায় 11.5 কোটি টাকা খরচ হবে ড্রেজিংয়ে। এটাও স্যার একটা সরকারের মানে বিআরডব্লিউটির যে বাজেটের যে কাঠামো স্যার, সেই ক্ষেত্রে এটা অনেক বেশি, 11.5 কোটি। এছাড়া পারিপার্শ্বিক স্যার ফেরিঘাটের মেনটেন্স তো রয়েছে স্যার, আর এখানেও স্যার কম বেশি স্যার, যেহেতু এখন ফেরিঘাট হয়েছে স্যার, সারা বছরই অল্প করে হলেও আমাদেরকে মেনটেন করতে হয়। আপনি দেখেছেন স্যার সন্দীপ প্রান্তে আপনি কালকে যখন ভিজিট করলেন যে আমাদের কিন্তু রেডি ঘাট করা, যেটা সর্বতম আমরা যৌথভাবে করেছিলাম স্যার, সিলটেশন করে প্রায় 3-4 ফিট কাদায় ঢেকে গেছে, যেটা আমরা এখন সে কাদা সরাবো, এই 4 মাস কাদা সরানোর পরে আবার আমরা ব্যবহার করবো। ঠিক যখন মে-জুলাই মাস চলে আসবে আবার সেটা পানি বেড়ে যাবে এবং ম্যাক্সিমাম সময় পানি ডুবে থাকবে, এবং তখনই কিন্তু স্যার আবার ওই সিলটেশনটা আবার, যেটা বাঁশবেড়ি ক্ষেত্রে এই প্রবলেমটা নাই, কিন্তু সন্দীপ প্রান্তে কিন্তু স্যার সিলটেশনটা এই রাস্তার করে উঠে আসছে স্যার। এটার তো একটা সমাধান এখন স্যার এটার জন্য স্যার আসলে এটা হলো ন্যাচারাল প্রবলেম। তো এটার ব্যাপারে যদি আমরা বুয়েটকেও একবার এনেছিলাম স্যার, আমরা যখন প্রথমে এখানে যেটি করি তারা কিন্তু স্যার রিপোর্ট দিয়েছিল যে এটা একটা আনপ্রেডিক্টেড এরিয়া, কারণ স্যার তারা যে সব এরিয়ার পরে কাজ করে সেখানে এই ধরনের তারা ফেস করে নাই। তখন আমরা তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা রিপোর্ট এইভাবে দিয়েছিল, আনপ্রেডিক্টেড, এটাকে ডিফাইন করা যাচ্ছে না, তবে সন্দীপের যে পারিপার্শ্বিকতা এবং জনগণের যে চাহিদা সেই বিবেচনায় যেটা করা যেতে পারে, কিন্তু তারা কিন্তু কখনোই বলে না যে এটা করতে হবে। তখন তারা কিন্তু ওইভাবে রিপোর্ট করেছিল, এবং যেহেতু স্যার এখানকার যে সিনারিও
তাতে করে স্যার আমরাও চেষ্টা করছি যে কেউ সাস্টেন করা যায়। আমরা অলরেডি আমাদের একটা দিয়ে তো আর হয় না স্যার, আমরা 3-4টা ফেরিঘাট, যেমন নোয়াখালীতে আমরা ফেরিঘাটের একটা কাজ শুরু করেছি স্যার পরীক্ষামূলকভাবে। আমরা সবই পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করছি স্যার, এবং আমরাও চেষ্টা করছি যে কনসালটেন্ট আমরা সিডিএসকে আবারও প্রস্তাব করেছি যাকে কনসালটেন্ট হিসেবে রেখে আমরা এটাকে সাস্টেনেবল কিছু করা যায় কিনা স্যার, তো আমরাও কাজ করছি। আচ্ছা, সিলট্রেশন হয় তো সিলট্রেশন হয় এর জন্য আসলে যে মে মাস জুন মাসের পরে যে পানি আসবে, তো তোমরা সন্দ্বীপের মানুষ কাদায় ডুবে যাও, তো আসলে এখন বিডব্লিউডি কিছু করার নাই। আজকে 50 বছর ধরে সন্দ্বীপ এই অঞ্চলের মানুষ 4 লাখ মানুষ এভাবেই উঠানামা করে, এভাবেই যায়। তো আসলে এটা সমাধান কি? বিডব্লিউডি মানে এটা কি তারা কি ব্যর্থ 50 বছর ধরে সন্দ্বীপের একটা সমাধান করতে? তারা, আমি যে বলি, আপনি বলছেন ড্রেজিং হয়, সিলট্রেশন হয়, কিন্তু সিলট্রেশন রোধে আপনারা কি করছেন? সিলট্রেশন রোধে পুরোটা রোধ করতে পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট বেসিক গুপ্তসরা খালের 2 পাশে ওয়েব ব্যারিয়ার বা মাতার বাড়িতে যেরকম সিলট্রেশন সিরিমেট ডাইক বাঁধ দেওয়া হয়েছে, অ্যাটলিস্ট কিছু একটা তো ব্যবস্থা হোক। কিছু একটা ব্যবস্থা না হয়ে আমি বলি জুন মাস পর্যন্ত, মে মাস পর্যন্ত কাজ আসবে, এরপর আমরা জানি না আমাদের এখানে ঢেউ আসবে, আসবে, ওয়েদার খারাপ, আমাদের যাওগা, রেজাল্ট যাওগা, সন্দীপবাসী তোমরা কাদায় নামো, আল্লাহ হাফেজ, আমরা যাই। এরকম হলে আসলে কি চলে? একটা স্থায়ী সমাধান আছে, কিন্তু স্থায়ী সমাধান তো প্রয়োজন। স্থায়ী সমাধান আছে। তোমরা সিলট্রেশনটাকে ইয়ে করতে ড্রেজিং করে বলতেছে যে সিলট্রেশনটাকে কমানোর জন্য কি করতে পারে, এটা তোমরা ওইটাই বললাম স্যার, আমরা সিডিএসকে স্যার নিয়োগ করছি এটা কনসালটেন্ট পরামর্শ হিসেবে স্যার। তারা এটা করে যে দীর্ঘমেয়াদী কিভাবে এটাকে সাস্টেনেবল করা যায় এটা নিয়ে ওরা কাজ করবে স্যার। এটা আমাদের নোয়াখালী প্লাস সন্দ্বীপ এগুলো জায়গায় রাখো না। তা আমরা ধন্যবাদ, আমরা আপনাদের কথাগুলো শুনলাম, আমরা নোট ডাউন করেছি। শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা কিছু বলবেন? শহীদ মাহমুদুর রহমান সৈকত, জুলাই আন্দোলনের শহীদ। আমি সৈকতের আব্বা। আসলে সঙ্গীতের তো আমি প্রায় আসি এবং বিভিন্ন এই যে ওনারা বিভিন্ন দাবি দেওয়ার কথা বলছি, আমি সম্পূর্ণ একমত। কারণ আর সবচেয়ে আমি ধন্যবাদ জানাই এবং ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি উপদেষ্টা সাহেব, কারণ ওনার বদৌলতে আমরা অন্তত সন্দ্বীপের লোকেরা ফেরি জিনিসটা পাইছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর, এ পর্যন্ত কেউ কোনো ফেরির ব্যবস্থা করার নাম মাঝখানে শুনছি হয় নাই। যাক, বেচারা যেভাবে অন্তত যোগাযোগটাই ব্যবস্থাটা করে দিছে, এখন সড়কের বা ফেরি ইয়ার রাস্তাটা উনি করতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে। উনি তো পুরা সন্দ্বীপের উপদেষ্টা না, পুরো বাংলাদেশের উপদেষ্টা উনি। তারপরও সন্দ্বীপের জন্য যা করতেছে আমরা সন্দ্বীপবাসী ওনার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত, এবং আমি জানাচ্ছি, পার্সোনালি আমিও জানাইতেছি। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, যেটা আমার বলার ইচ্ছা ছিল না, তারপরে বললাম। বাংলাদেশে যত শহীদ হয়েছে সব শহীদদের বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গায় নামকরণের বিভিন্ন কিছু হয়েছে, তো আমি এ পর্যন্ত বলি নাই। তারপরও বলছিলাম এর আগে, ওই যে মনিরুল হুদা বাবন সাহেব আপনারা হয়তো চিনছেন, উনি ফেরির নাম দেওয়ার জন্য উপদেষ্টা মহোদয়ের সাথে ইয়ে করে ওনাদের মাধ্যমে দাবিটা হয়েছে, কিন্তু আমি বলি নাই। ওনার উপদেষ্টা সাহেবের মতামত নেওয়া হয়েছে, এটা করছে কে মনিরুল হুদা বাবন হরিশপুরের, উনি দাবিটা করলো। কিন্তু এখন পর্যন্ত এটা গ্যাজেট হয়ে গেছে, যতটুকু শুনলাম যে চিটাগাংটা হলো শহীদ মাইহা আর সন্দ্বীপের সাইডটা হলো শহীদ মাহমুদুর রহমান সৈকত। আমার কথা হলো যদি এখনো ফেরির কাজ চলতেছে, অন্তত একটা গেট বা একটা কিছু যেন সার করে দেওয়া হয়। আর আমি আরেকটা দাবি জানাচ্ছিলাম, শহীদ মাহিনের বাড়ি থেকে বক্তারহাটের মাঝখান দিয়ে যে রোডটা পূর্ব দিয়ে গেছে চিকন রোড, ওটার নামকরণটা শহীদ মাহিন রোড দিলে তো সুন্দর হয়। এবং আমার গোষ্ঠী বাড়ি মাহরুস্তার বাড়ি, আমার বাড়ি এখানে, সবাই জানেন হয়তো। সেখান থেকে আপনার কথাটা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, স্যারও শুনেছেন, আমরা নোট ডাউন করলাম, আমরা ব্যবস্থা করলাম। অন্তত আমাদের এই দুইটা রোডটার মধ্যে 2 শহীদের নাম হয়। ধন্যবাদ। আমরা এখন আমাদের নতুন এসপি মহোদয় গতকালকে জয়েন করেছেন, আমরা এসপি মহোদয়ের কথা একটু শুনি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় উপস্থিত মাননীয় প্রধান অতিথি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ
হাউজিং কবির খান স্যার, উপস্থিত আছেন সড়ক বিভাগের সম্মানিত সচিব স্যার, আমাদের সম্মানিত জেলা প্রশাসক চট্টগ্রাম জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক বিভিন্ন দলের প্রতিনিধি নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং যাদের কারণে আমরা বাংলাদেশকে নতুনভাবে ভাবতে সুযোগ পেয়েছি, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিভিন্ন নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সন্দীপের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের সাথে আইন শৃঙ্খলার বিষয়ে আপনারা অনেকগুলি কথা বলেছেন। আসলে অবকাঠামোগত উন্নয়ন এবং আইন শৃঙ্খলা একটি আরেকটির সাথে অতপ্রতভাবে জড়িত। যদি আইন শৃঙ্খলা ভালো না থাকে তাহলে এই যে যত রকম উন্নয়নের কথা আপনারা বললেন, আপনাদের প্রত্যাশার কথা বললেন, সেটা আসলে বাস্তব আপনারা সেই সুফল আপনারা ভোগ করতে পারবেন না। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন যদি ভালো না থাকে আইন শৃঙ্খলাও অনেকটা স্বাভাবিক রাখা কষ্টকর হয়ে পড়ে। আপনারা মাদকের কথা বলেছেন, আপনারা একটি ফাঁড়ি স্থাপনের কথা বলেছেন। আমরা চাই এই সন্দীপকে, যেহেতু সন্দীপ চট্টগ্রাম মেইনল্যান্ড থেকে দূরবর্তী এলাকা, সবসময় ফোর্স মোবিলাইজ করা যায় না, কাজে একটি ফাঁড়ি হতে পারে ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার উপর ভিত্তি করে ফাঁড়ি করা যেতে পারে। এটা জানেন একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আমরা জমি পেলে এটা আমরা মিনিস্ট্রিতে এই প্রপোজালটা ফরওয়ার্ড করবো। একটা খাস জমি আছে, কিন্তু ওই জমিটা হচ্ছে BAW টেলি জমি না, এছাড়া একদম পিওর খাস জমি নেই, ইউএনও কই কোনো খাস জমি নেই, এইটা তো কোনো কথা না। অবশ্যই আছে, অবিলম্বে একটা ইয়ে হোক যে একটা খাস জমি লোকেট করে দেবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি তুমি যেটা বললা যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, দীর্ঘমেয়াদী হবে না, এটা আমি ওই এখানে খাস জমিটা হয়েছে আমাকে জানালে আমি ওই যে কি বলে যে ইয়ে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ওই যে আইজিকে আমি বলে দেবো যাতে দ্রুত বাড়ি স্থাপন করা যায়। ঠিক আছে গতকাল যোগদান করছে বিকালে এবং স্যার যেহেতু সন্দীপ এসেছেন, আমি প্রথমে সন্দীপ দিয়ে শুরু করলাম। এটা আপনাদের জন্য অবশ্যই ইতিবাচক দিক হবে এবং আপনারা যে দাবি দাওয়াগুলো বলেছেন, এটা যথার্থ নিরাপত্তার বিষয়গুলো বলেছেন, আমি এটা টেক পেয়ে নেবো। আপনারা জানেন আমরা আসলে জাতীয় সংসদ নির্বাচনের টানেলে আমরা প্রবেশ করেছি এবং নির্বাচন নিয়ে দু একটি কথা বলা দরকার। আর সারা বাংলাদেশের মানুষ এবারে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং তারা নিরাপদে ভোট দিতে প্রত্যাশা করে। আমরা সেই জায়গাতে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সবাই আমরা সক্ষমতার সাথে এবং নিরপেক্ষভাবে একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে চাই, যাতে আপনারা সবাই এবং এই সন্দীপের মানুষ নিরাপদে নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের যারা নির্বাচনী দায়িত্ব পালন করবে সবাই বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন এবং অধিকাংশ পুলিশ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আমাদের সক্ষমতা বেড়েছে এবং আপনারা জানেন এই নির্বাচনে শুধু পুলিশ বাহিনী নয়, আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচনের নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার ক্ষেত্রে আপনারা যারা আমার সামনে আছেন আপনাদেরও বিশাল ভূমিকা রয়েছে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। এখানে অনেক সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা নির্বাচনের প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। আপনাদেরকে আমি বলতে চাই আমরা আপনাদের পাশে আছি, আপনাদের মনোবল শক্ত রাখবেন। কোন অবস্থাতে নির্বাচনে যাতে কোন পেশি শক্তি ব্যবহার করতে না পারে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার কোনটাই যাতে না হয় সেই বিষয়ে আমরা সতর্ক থাকবো এবং এই ক্ষেত্রে যারা এই কাজগুলো করে নির্বাচনকে প্রভাব বিস্তার করতে চায় তাদেরকে কোনো মতে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি আপনারা সতর্ক থাকবেন, নির্বাচনকে পরিচিত করতে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি গ্রুপ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালিয়ে
কিংবা গুজব রটিয়ে এলাকার শৃঙ্খলা নষ্ট করতে পারে। অবশ্যই যাচাই বাছাই করে এই ধরনের গুজব সঠিক কিনা তারপরে আপনারা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। পুলিশ সুপার স্যারের কাছে আমার একটা কথা বলা আছে, সন্দ্বীপ যেহেতু নৌ বন্দর হয়েছে, নৌ বন্দরে একটা নৌ পুলিশ ইউনিট দিলে এবং সন্দ্বীপ থানার আন্ডারে তাদেরকে যদি একটা স্পিড বোট দেওয়া হয়, আর সন্দ্বীপ যেহেতু নৌ অঞ্চল, তো তারা ধন্যবাদ। এই পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সড়ক ও সেতু বিভাগের সম্মানিত সচিব স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম মাননীয় উপদেষ্টা মহোদয় এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং পুলিশ সুপার এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাকে সন্দীপকে স্বাগত জানানোর জন্য এবং আপনাদের আন্তরিকতা এবং আপনাদের আতিথ্যতা, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কখনো সন্দীপ আসিনি, এটাই আমার প্রথম সন্দীপে আসা, কিন্তু আমি এখানে এসে আমার কাছে যে বিষয়গুলো ভালো লাগলো যে সন্দীপ কিন্তু উত্তর উন্নতি হচ্ছে। আমি কালকে সারাদিন এবং গতকাল সারা রাত্রি প্রায় 10টা-11টা পর্যন্ত সন্দীপের পুরো শহরটা ঘুরে দেখেছি এবং এইটা দেখার ফলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে আপনাদের অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে এবং আপনাদের সকলের সেখানে সক্রিয় অংশগ্রহণ আছে এবং আপনাদের এইটা হচ্ছে যে আপনাদের উন্নতির একটা প্রতিফলন, যেটা মাননীয় উপদেষ্টা মহোদয়কে একটা সকালে আলোচনা করেছি এবং আমি আরো আশান্বিত হলাম আপনাদের সবার এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে তরুণ সম্প্রদায় যারা বিভিন্ন প্রশ্ন করেছেন, বিভিন্ন সাজেশন দিয়েছেন। এতে করে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অনেক দূর যেতে হবে, কিন্তু আপনারা যে অনেক দূর যাবেন নিশ্চিতভাবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, আমি এটাতে সম্পূর্ণ আশাবাদী। এখন আমি সড়কের অংশটা বলি যে কাজে আমি আসলাম। আপনাদের এখানে যে কাজগুলো চলমান এগুলো আমরা আশা করি যে মাসের মধ্যে, বা আমরা একটা টাইম টার্গেট করেছি যে আমরা ফেব্রুয়ারির মধ্যে শেষ করব। আমাদের খুব বেশি কাজ বাকি নেই, যেহেতু এটা একটা সম্পূর্ণ একটা ওয়ার্কিং সিজন। আমরা আশা করি যে আমাদের আগামী যেটা টার্গেট 10 সপ্তাহের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তবে অবশ্যই আপনাদের সবার সহযোগিতা লাগবে, আপনারা সহযোগিতা করছেন সেই জন্য অবশ্যই ধন্যবাদ। আর একটা বিষয় যেটা আমরা এখানে দেখলাম যে বিভিন্ন দপ্তর থেকে, মন্ত্রণালয় থেকে, যেমন স্যার বলেছেন যে পানি সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয় সবাই মিলে, স্থানীয় সরকার বিভাগ সবাই মিলে কাজ করছে এবং সবার মধ্যে যেন একটা সমন্বিত প্রয়াস থাকে, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। অর্থাৎ আমরা একই কাজ বারবার করবো না, আমরা একে অপরের কাছে কোনো সম্পূর্ণ সহযোগিতা করবো এবং যাতে করে ব্যয় সাশ্রয় হয়, যে একই কাজ দুইবার না করা এবং একই জায়গায় বিনিয়োগ না করা। এবং যেটা স্যার বলেছেন যে আমাদের তো সমস্ত দেশেই চাহিদা আছে, তো সেই সব বিবেচনা করে আমরা আগাবো এবং আমার বিশ্বাস যেটাই বললাম যে সন্দীপ ডিস্ট্রিক্ট উত্তর সমৃদ্ধি পাবে। আমি আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সবার জন্য আপনার দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সড়ক